ওকে। তো সবাই সবাই হচ্ছে ক্লাসটা শেয়ার করে দাও। আমরা আমরা শুরু করে দিব। সবাই ক্লাসটা শেয়ার করে দাও আর তোমাদের ফ্রেন্ডদেরকে হচ্ছে মেনশন করে দাও। ওকে। আর হচ্ছে বোর্ডটা ক্লিয়ার কিনা এবং আমার ভয়েসটা ক্লিয়ার কিনা এটা একটু দ্রুত জানাও। ওকে, সবাই সবাই একটু দ্রুত দ্রুত কমেন্ট করে জানাও বোর্ডটা ক্লিয়ার কিনা বা আমার ভয়েসটা ক্লিয়ার কিনা সেটা একটু দ্রুত জানাও। আমি নিজেও ক্লাসটা শেয়ার করে দিই। আচ্ছা। ওকে। ওকে, তো সবাই হচ্ছে তোমাদের এই নিজেদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও এবং ক্লাসটা হচ্ছে শেয়ার করে দাও। ক্লাসটা শেয়ার করে দাও, তোমাদের মেসেঞ্জার গ্রুপগুলো আছে সেখানে শেয়ার করে দিতে পারো, অথবা তোমাদের বিভিন্ন যে গ্রুপগুলো আছে সেখানেও শেয়ার করে দিতে পারো। ওকে। আর তোমাদের নিজেদের ফ্রেন্ডদেরকে মেনশন দিও। আমরা হচ্ছে আমাদের যে গত ক্লাসের যে লেকচার শিটটা সেটা হচ্ছে দুইজনকে দিয়েছি। সেটা হচ্ছে কি, আমি বারবার বলেছি যে মানে মেনশন এবং হচ্ছে ক্লাস শেষ হলে ক্লাস সম্পর্কে যে রিভিউটা সেটা দেখে ওভারঅল এই জিনিসগুলো দেখে হচ্ছে আমি দুজনকে দিয়ে দিই। তো আজকের ক্লাসে হচ্ছে সেম দুইজনকে দিব। এই জিনিসগুলো দেখে হচ্ছে কি তোমাদের দুইজনকে দিব। তো তোমরা হচ্ছে যত বেশি সম্ভব মেনশন দিয়ে দাও এবং ক্লাসটা শেয়ার করে দাও। আর হচ্ছে স্ক্রিনশট রাখবা, যে ক্লাসের মাঝখানে যে কোনো একটা সুন্দর দেখে স্ক্রিনশট নিবা। তো সেটা হচ্ছে কি, সেটা দিয়ে হচ্ছে ক্লাস শেষে পোস্ট করবা গ্রুপে, তোমার ক্লাস সম্পর্কে মতামতটা জানাবা এবং তোমার বন্ধুদেরকে ইয়ে করবা, যে সেখানে মেনশন দিয়ে দিবা সেই পোস্টে। ওকে, তো আমরা হচ্ছে ক্লাস শুরু করে দিই। সবাই ক্লাসটা শেয়ার করে দাও। ওকে, আমি দেখতে পাচ্ছি ক্লিয়ার ক্লিয়ার দেখা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, আমরা গত ক্লাস হচ্ছে আমরা পড়ছিলাম কি, গত ক্লাসে আমরা হচ্ছে যে তাপমাত্রার ধারণা, তারপর হচ্ছে কি আমাদের যে যে তাপমাত্রার বিভিন্ন স্কেলগুলো ছিল, অর্থাৎ থার্মোমিটার, অর্থাৎ এই জিনিসগুলো শিখছিলাম। তো আজকে আমরা দেখো গত ক্লাসে আমাদের লাস্ট কোথায় ছিল। আচ্ছা, আমি গত ক্লাসে লাস্ট আমরা পড়াইছিলাম হচ্ছে, দেখো আমরা এরকম একটা সূত্র পড়াইছিলাম যে C/5 F-32/9 K-273/5। ওকে, এইরকম একটা সূত্র পড়াইছিলাম, তোমাদের আশা করি মনে আছে, তো ভুলে যাওয়ার কথা না। আমরা এই সূত্রটার হচ্ছে আজকে অ্যাপ্লিকেশন দেখবো, যে এই সূত্রটা তুমি কিভাবে ইউজ করবে এবং কোন ধরনের ম্যাথ আসতে পারে সেই জিনিসটা হচ্ছে আমরা দেখবো। তো আমরা একটু খেয়াল করি। ওকে, আমরা একটু খেয়াল করি। তোমরা হচ্ছে ক্লাসে মনোযোগ দাও। আমরা একটু খেয়াল করি। দেখো, তো এখন আমি হচ্ছে এখান থেকে তোমাকে 3-4 রকমের ম্যাথ করাবো এবং আমি বলে রাখি এই ম্যাথগুলো হচ্ছে তোমার অ্যাডমিশনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে কোশ্চেন আসবে। তো আমরা প্রথম কিছু কোশ্চেন নেই, সেটা হলো যে ফারেনহাইট সেলসিয়াস ফারেনহাইট স্কেল একই হয়। আচ্ছা, বলছে কি, এটা আমির হোসেন স্যারের বইয়ের একটা কোশ্চেন। আমি অলওয়েজ সামনে হচ্ছে মেইন বইটা খোলা রাখি, একদম আপডেট যে বইটা। তো দেখো, প্রথম কোশ্চেনটা হচ্ছে যে এমন একটি তাপমাত্রা বের করো যার মান সেলসিয়াস ফারেনহাইট স্কেলে একই হয়। তার মানে আমরা কি করবো, এমন একটা তাপমাত্রা বের করব যার মান, আমি কোশ্চেনটা লিখে দিই তাহলে পরবর্তীগুলো আর লিখতে হবে না। এমন একটি তাপমাত্রা বের করো যার মান সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে কি হয়, একই হয়। খেয়াল করো, এই টাইপের কোশ্চেন তুমি হচ্ছে অ্যাডমিশনে গেলেই পাবা। এই টাইপের কোশ্চেন অ্যাডমিশনে গেলেই পাবা, কনফার্ম। তো আমি তোমাকে দেখাই এখান থেকে কিভাবে আমরা বের করবো। তোমার কি বলছে, বলছে যার মান সেলসিয়াস ফারেনহাইট স্কেলে কি হয়, একই হয়। তো আমরা ধরে নিই যে সেলসিয়াস ফারেনহাইট দুইটাতে কি ওই তাপমাত্রার মান হচ্ছে এক্স, মানে যেহেতু দুইটার তাপমাত্রা কি একই, তার মানে আমি ধরে নিচ্ছি হচ্ছে এক্স। তাহলে দেখো, আমরা এখান থেকে পাই কি C/5 F-32/9। যেহেতু সেলসিয়াস এবং ফারেনহাইট বলছে, আমরা জাস্ট এখান থেকে প্রথম দুইটা নিব, এই দুইটার সম্পর্কটা নিব, আর কিছুই না। তাহলে এখানে একটু খেয়াল করি। দেখো, x/5 x-32/9, তারপরে কি হবে 9x ইন্টু 5x মাইনাস, এই তো 5 × 32 কত হয়, 3×5 = 15, 5×2 = 10, মানে 160। তারপর আমরা এখানে আসি, তারপরে খেয়াল করি, অর 9x
আর 5x, তাহলে কি হবে 160টাকে আমরা এক পাশে রাখি, আমি হিসাব করে দেখাই। ধরো 160টাকে আমি এক পাশে আনলাম, কি করলাম, আমাদের এখানে দেখো আমাদের -160, তার মানে -160কে এক পাশে রাখলাম, তারপরে কি করলাম 9x - 5x, তাহলে থাকবে কত 4x। তাহলে দেখো আমাদের x এর ভ্যালুটা কত আসতেছে -160/4, তাহলে কত হয় 4 4 16 আর হচ্ছে কত 40, তার মানে -40। দেখো আনসারটা কত আসছে, বই মিলাই দেখো আমাদের বইয়ের আনসারটা কিন্তু সেম -40। এখন -40 আসলে এখানে কি বোঝাচ্ছে, তুমি এটা কিভাবে লিখতে পারবা, তুমি এটাকে লিখতে পারবা -40°C অথবা -40°F। এই দুইটা কথাই কিন্তু সঠিক। দেখো এই টাইপের কোশ্চেন একটা অ্যাডমিশন হচ্ছে তোমার আসবে, অর্থাৎ অ্যাডমিশনে এই টাইপের কোশ্চেন হচ্ছে তুমি পাবা, কনফার্ম পাবা। ওকে, অ্যাডমিশন হচ্ছে তুমি পাবা, তার মানে এই টাইপের ম্যাথ তোমাকে শিখতে হবে। এখন এটা হচ্ছে বইয়ে আছে, আমি তোমাকে আরো দুইটা দেখাবো, এই রিলেটেড আরো দুইটা ম্যাথ দেখাবো। আমাকে একটু দ্রুত জানাও যে তোমাদের কোনো প্রবলেম আছে কিনা বা বুঝতে কোনো প্রবলেম হচ্ছে কিনা, আমাকে একটু দ্রুত জানাও। ওকে, আর সবাই ফ্রেন্ড থেকে মেনশন দিয়ে দাও এবং তোমাদের যে মেসেঞ্জার গ্রুপগুলো আছে সেখানে হচ্ছে ক্লাসটা শেয়ার করে দাও। ওকে, আর অবশ্যই অবশ্যই আমাকে জানাবা, কেউ যদি এমন হয়, অনেক সময় দেখা যায় যে অনেক কেউ একজন মানে অনেক মেনশন দিছে, অনেক শেয়ার করে ফেলছে, ঠিক আছে, তো ও কোনো কারণে হয়তো আমার চোখে পড়ে নাই বা কোনো কারণে মিসিং, তো অনেক কমেন্ট হলে যেটা হয় তখন ওকেও আমি গিফট দিতে পারি না। তো এটা হলে অবশ্যই আমাকে স্ক্রিনশটটা আমাকে হচ্ছে ইয়ে করবা, মেসেজ দিয়ে পাঠাবা, তখন আমি তোমাকে পার্সোনালি গিফটটা দিব, কোনো সমস্যা নেই। ওকে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, আমরা এরপরে আসি, এরপরে তাহলে এটা গেল, এটা আমি মুছে ফেলবো, আমি দেখি কারো কোনো প্রবলেম আছে কিনা, প্রবলেম থাকলে একটু দ্রুত দ্রুত আমাকে জানাও, আমি দেখি যে কারো কোনো প্রবলেম আছে কিনা, একটু দ্রুত আমাকে জানাও প্রবলেম থাকলে। আচ্ছা, যদি প্রবলেম থাকে আমাকে একটু জানাও যে ভাই আমার প্রবলেম আছে, তাহলে আমি দ্রুত দেখতেছি যে প্রবলেম আছে কিনা। ওকে, আশা করি প্রবলেম নাই, তাহলে আমরা আচ্ছা তাহলে আমরা নেক্সট ম্যাথে যাই, খেয়াল করো, আমরা হচ্ছে নেক্সট ম্যাথ করাবো এখন। দেখো আমরা এই ম্যাথটার ক্ষেত্রে, এটা তো হচ্ছে বই আছে, আমরা আরো দুইটা করব যেটা হচ্ছে তোমাদের বইয়ে নাই, তো আমরা কোশ্চেনটা একটু নেই, অ্যাডমিশনের কোশ্চেন, সেটা হচ্ছে যে ফারেনহাইট এবং ক্যালভিনে একই হয়। আচ্ছা, তাহলে দেখো আমরা জাস্ট একটু চেঞ্জ করব, সেটা হচ্ছে এখানে সেলসিয়াস ফারেনহাইটের পরিবর্তে আমরা দিব কি ফারেনহাইট ও ক্যালভিনে, মানে এমন একটা তাপমাত্রা বের করো যার মান এই ফারেনহাইট এবং ক্যালভিনে কি হবে, একই হবে। তাহলে আমাদের সলিউশনটা কেমন হবে, দেখো F-32/9 K-273/5, তাহলে খেয়াল করি আমরা এক্স ধরে নিই, আমরা ধরে নিই এখানে ফারেনহাইট ক্যালভিন দুইটাতে কি এক্স, মানে এক্স হচ্ছে এমন একটা তাপমাত্রা যে তাপমাত্রা কি হবে ফারেনহাইট ক্যালভিন সমান হবে, তাহলে আমরা ধরে নিলাম সেটা হচ্ছে এক্স, তাহলে X-32/9 X-273/5। এখান থেকে আমরা কি করব, আসলে জাস্ট কিছুই করতে হবে না, তুমি জাস্ট হিসাব করো যে 5x - 3 5 15 আবার সেম 160, তাহলে কত হয় 9x - 9 × 273 কত হয়, গুণ করে এটা আমার বলো তো 9 × 273 কত হয়, আমার আশেপাশে তো ক্যালকুলেটর আমি দেখতে পাচ্ছি না। ওকে, তো একটু গুণ করে বলো যে 9 × 160 আসলে কত আসে। ওকে, 9 × কত 273। আচ্ছা, তো এখান থেকে তুমি আলটিমেটলি হিসাব করলে x এর একটা ভ্যালু পাবা, তুমি আমাকে ডাইরেক্ট x এর ভ্যালুটা বের করে জানাও, এই x এর একটা ভ্যালু পাবা এখান থেকে 500 সামথিং এরকম কিছু একটা পাবা, তো আমাকে একটু জানাও তুমি কত পাচ্ছ। ওকে, আমাকে একটু জানাও দ্রুত দ্রুত, আমি দেখি কে হচ্ছে মানটা বের করতে পারে, এখান থেকে হচ্ছে x এর ভ্যালুটা বের করো, এখান থেকে x এর ভ্যালুটা বের করো। আচ্ছা, তো এখান থেকে x এর ভ্যালুটা বের করো, আমাকে একটু বের করে জানাও। একটু দ্রুত দ্রুত হচ্ছে আমাকে জানাও যে ভ্যালুটা আসলে কত আসে, সেটা একটু দ্রুত জানাও। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি না, কেউই হয়তো বের করতে পারতেছে না, একটু দ্রুত দ্রুত কমেন্ট করো যে এটার ভ্যালুটা আসলে কত আসে, x ইকুয়াল টু কত। আচ্ছা, না না না, 9 × 273 বের করতে হবে না, ডিরেক্ট হচ্ছে তুমি x এর ভ্যালুটা বের করো, ডিরেক্ট x এর ভ্যালুটা বের করো, 500 সামথিং এরকম কিছু একটা হবে। ওকে,
ওকে, তো 574.25, 574.25, এখানে মাইনাস লিখছে, মাইনাস আসলে হবে না। তোমার ভ্যালুটা কত? ভ্যালুটা হচ্ছে 574.25। এই হচ্ছে আসলে আমাদের আনসারটা। আমি দেখি কি সোলেমান বের করছে যে 574.25। ওকে ওকে, ঠিক আছে, 574.25 এটাই আসলে আনসার। তার মানে দেখো আমরা এটাকে কি লিখতে পারি? আমরা এটাকে লিখতে পারি হচ্ছে যে ভাইয়া 574.25 ডিগ্রি ফারেনহাইট অথবা 574.25 কেলভিন। আমরা এইভাবে হচ্ছে এটাকে লিখতে পারি। ওকে, এইভাবে আমরা এটাকে লিখতে পারি। তার মানে দেখো পরীক্ষায় যখন অ্যাডমিশনে কোশ্চেন আসবে তোমাকে বলবে আনসার কিন্তু দুইটাই থাকতে পারে, তোমার ফারেনহাইটে থাকতে পারে, ক্যালভিনও থাকতে পারে। অপশন দেখে কিন্তু আনসার বের করতে হবে। তো এই মানটা হচ্ছে কি করবা? মুখস্থ করে রাখবা, কারণ অ্যাডমিশনে বের করার আসলে টাইম নেই। তার মানে মুখস্থ করে রাখবা, এটা একটা মুখস্থ ভ্যালু যে 574.25 এই তাপমাত্রায় ফারেনহাইট এবং ক্যালভিন কি হয়, মানে একই একই পার্ট দিবে। ওকে, আশা করি বুঝতে পারছো। কারো প্রবলেম থাকলে আমাকে একটু দ্রুত জানাও যে কারো কোনো প্রবলেম আছে কিনা। আবার একটু দ্রুত জানাও যদি কারো প্রবলেম থাকে। আচ্ছা, একটু দ্রুত জানাও। তাহলে আমরা নেক্সট ম্যাথে হচ্ছে আমরা আমরা জাম্প করব, নেক্সট ম্যাথে যাবো। আমাকে একটু জানাও। ওকে, আমি তাহলে মুছে ফেলবো, আমি মুছে ফেলবো এটা। আশা করি তোমাদের কারো কোনো প্রবলেম নাই। ওকে, আমরা এটা মুছে ফেললাম। ওকে, খেয়াল করো আরেকটা ম্যাথ আমরা করাবো, কারণ এই রিলেটেড আরেকটা ম্যাথ আসে। আমি এখন তোমাকে দেখাচ্ছি। আমি কোশ্চেনটা নেই, সেটা হচ্ছে যে সেলসিয়াস এবং ক্যালভিনে একই হয় কোন তাপমাত্রায়। এখানে ফারেনহাইট ক্যালভিনের পরিবর্তে আমরা দিলাম যে সেলসিয়াস ও ক্যালভিনে একই হয় কোন তাপমাত্রায়। মানে এমন একটা তাপমাত্রা বের করো যেই তাপমাত্রায় তোমার সেলসিয়াস এবং ক্যালভিন কি হয়, একই রকম পার্ট দেয়। তো আমরা এখান থেকে নিব সেলসিয়াস এবং ক্যালভিন কে নিব। তাহলে সলিউশনটা কি হবে? C/5 কে মাইনাস 273/5। ওকে, আমরা সলিউশনের দিকে যাই। তাহলে খেয়াল করো 5c আমরা ধরে নিই x, c এর পরিবর্তে x বসাই নি, এখানে x বসাই নাও, এখানে x বসাই নাও। তাহলে কত হয়? 5x। তার মানে 5x মাইনাস 5 ইন্টু 273, যাই একটা কিছু একটা হবে এখানে। আচ্ছা, এখন খেয়াল করো মজার ব্যাপারটা হচ্ছে যখন 5x টা এই পাশে আসবে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। মানে 5x মাইনাস 5x 0 হয়ে যাবে। তার মানে তুমি এরপর লাইনে লিখতে হবে 0 ইকুয়াল টু মাইনাস 5 ইন্টু 273। এরকম কি আদৌ কি সম্ভব? দেখো তো, এরকম কি সম্ভব? কখনো সম্ভব না। তার মানে দুনিয়াতে এমন কোন তাপমাত্রা নাই যে তাপমাত্রায় সেলসিয়াস এবং ক্যালভিন কি হবে? সমান হবে। তার মানে সেলসিয়াস ও ক্যালভিন কখনোই সমান হবে না, কখনোই সমান হবে না। এটা তোমরা জানতে কিনা আমি জানি না, কিন্তু এখন থেকে তুমি জেনে নাও, মানে সেলসিয়াস ক্যালভিন কখনোই সমান হবে না। এই এমন কোনো তাপমাত্রা নাই যেখানে হচ্ছে সেলসিয়াস ক্যালভিন কি হবে? সমান হবে। তাহলে বুঝতে পারছো, এটা কিন্তু একটা ম্যাথ আসে। এই টাইপের ম্যাথ আসলে তখন তোমার কাছে মনে হবে যে কোশ্চেনটা মনে হয় ভুল আছে, কিন্তু কোশ্চেনটা আসলে ভুল নাই। মানে এমন কোনো তাপমাত্রা আসলে নাই। ওকে, আশা করি বুঝতে পারছো। তাহলে আমি এটা মুছে ফেলবো, যদি কারো প্রবলেম থাকে আমাকে একটু জানাও, আমি এটা মুছে ফেলবো। আচ্ছা, তো ওকে, আশা করি প্রবলেম নেই। আমি তাহলে মুছে ফেলতেছি, মুছে ফেলতেছি। ওকে, নো প্রবলেম। তো এই সূত্র নিয়ে আমাদের মোটামুটি এই 3 রকমের ম্যাথই আছে। এর মধ্যে আমি বলবো যে 3টা যে আনসার পাইলাম আমরা, -40 আর একটা 575 পয়েন্ট সামথিং কি জানি পাইলাম। এই আনসারগুলো হচ্ছে তুমি একটু মুখস্থ করে রাখবা। আনসারগুলো কি করবা? মুখস্থ করে ফেলবা। তাহলে হচ্ছে তোমার তোমার একটা নিজেরই সুবিধা হবে, তুমি অ্যাডমিশন হচ্ছে ভালো করতে পারবা। ওকে ওকে, আমরা এখন শিখবো হচ্ছে যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা শিখবো, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা এটা খুবই মজার একটা সূত্র, আমরা এটা নিয়ে পরে আসবো। তো সূত্রটা শেখার আগে আমরা হচ্ছে কিছু রাশি সম্পর্কে জানবো, মানে কিছু টার্ম নিয়ে জানবো। সেই টার্মগুলো একটু তোমাকে চিনাই। দেখো, প্রথমে তোমাকে চিনতে হবে সিস্টেম। ধরো এটা একটা আবদ্ধ সিলিন্ডার বা কিছু, তো এটার মধ্যে ধরো কিছু রাসায়নিক বিক্রিয়া হচ্ছে বা যাই হোক কিছু একটা হচ্ছে। তার মানে এটা একটা সিস্টেম। এখন তাইলে কি আমরা সিস্টেম মানে কি বলবো, মানে কিছু একটা হইলেই সিস্টেম? ব্যাপারটা আসলে এরকম না।
ওকে, আমি তোমাকে ক্লিয়ার করতেছি। দেখো, সিস্টেম তুমি কখন বলবা, সিস্টেম তুমি কখন বলবা, যখন তুমি কোনো একটা ব্যবস্থায় তিনটা জিনিস মাপতে পারবা। কি কি? সেটা হচ্ছে চাপ, তারপর কি, তারপর হচ্ছে আয়তন, তারপর কি, তারপর হচ্ছে পরম তাপমাত্রা। এই তিনটা জিনিস তুমি যেখানে মাপতে পারবা তাকে কি বলবা? তাকে সিস্টেম বলবা। যদি মাপতে না পারো তেমন সেটা সিস্টেম নয়। এবং একটা সিস্টেমের আশেপাশে যা কিছু থাকবে সেটা হচ্ছে তার পরিপার্শ্ব, মানে আশেপাশে তোমার বাসার আশেপাশে যা কিছু আছে তুমি নর্মালি পরিবেশ ধরে নিতে পারো, ঠিক আছে, মানে পরিবেশের অংশ। তার মানে একটা সিস্টেমের আশেপাশে যা থাকবে সেটা হচ্ছে পরিবেশ। আমরা ধরে নিলাম এই সব কিছু হচ্ছে কি পরিবেশ। ওকে, সব হচ্ছে পরিবেশ। তাহলে দেখো আমরা এটাকে দেখাতে পারি, এটাকে দেখাতে পারি পরিবেশ। আশা করি বুঝতে পারছো। এখন দেখো, তাহলে আমরা এই সিস্টেম জিনিসটা নিয়ে জানলাম এবং পরিবেশ জিনিসটা নিয়ে নিলাম। তারপর হচ্ছে আমরা আমাদের আসি কি, যে তাপগতীয় স্থানাঙ্ক। ওকে, তাপগতীয় স্থানাঙ্ক নিয়ে অলরেডি তোমাদের বলে ফেলছি। তাপগতীয় স্থানাঙ্ক হচ্ছে তিনটা। এটা এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি যখন এমসিকিউ সলভ করাবো তখন তোমাকে দেখাবো। তিনটা তাপগতীয় স্থানাঙ্ক, এই যে তিনটা রাশি এখানে দেখতে পাচ্ছ, চাপ, আয়তন, পরম তাপমাত্রা, এরাই হচ্ছে ভাইয়া তাপগতীয় স্থানাঙ্ক। তোমাকে এমসিকিউতে ভুল কি দিবে জানো? ভুল দিবে হচ্ছে যে মোল সংখ্যা। তোমাকে বলবে মোল সংখ্যা কি একটা তাপগতীয় স্থানাঙ্ক, তোমাকে এরকম দিবে যে নিচের কোনটি তাপগতীয় স্থানাঙ্ক, দিবে হচ্ছে চাপ, আয়তন, পরম তাপমাত্রা এবং মোল সংখ্যা, এরকম দিবে। তো আমি হচ্ছে পড়ানোর সাথে সাথে এবার যে জিনিসটা করতেছি সেটা হচ্ছে তোমাকে এমসিকিউটা বলে যাচ্ছি। তার মানে তুমি মিস করলে হচ্ছে এমসিকিউটা তুমি বুঝতে পারবে না। এটা একটা প্রবলেম হয়ে যায়, ম্যাক্সিমাম স্টুডেন্টের এই জিনিসটা প্রবলেম হয়ে যায়, কোথা থেকে কোশ্চেনটা আসবে। সবকিছু করছি কিন্তু কোশ্চেন আসছে এক জায়গা থেকে, আমি করছি আরেকটা, এটা একটা প্রবলেম। তাহলে দেখো, আমরা পরিবেশ বুঝলাম, সিস্টেম বুঝলাম, তাপগতীয় স্থানাঙ্ক বুঝলাম। এরপরে এরপরে আমরা বুঝবো হচ্ছে যে সাম্যাবস্থা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং মজা পাবা, অনেক মজা পাবা। আমি একটু তোমাকে দেখাই সাম্যাবস্থা জিনিসটা কি। আমি জানি না তুমি সাম্যাবস্থা নিয়ে তোমার আইডিয়া কেমন ছিল, কিন্তু এখন তুমি একটু আইডিয়াটা ক্লিয়ার করে নাও। আমি তোমাকে দেখাই যে সাম্যাবস্থা, ধরো এরকম একটা সাম্যাবস্থা, ধরো এটা একটা সিস্টেম। তো এটাকে আমি বললাম যে এই সিস্টেমটা হচ্ছে সাম্যাবস্থায় আছে। কিভাবে বললাম? ধরো এখানে একটা বিন্দু আছে এ, এখানে একটা বিন্দু আছে বি। এই দুইটা বিন্দুতে আমি কি করলাম, এ এবং বি, এই দুইটা বিন্দুতে আমি তিনটা রাশি হিসাব করব। কয়টা? তিনটা। কি কি? বি, সি এবং টি, এই তিনটা হিসাব করব। এবং বি বিন্দুতেও আমি সেম তিনটা রাশি হিসাব করব, বি, সি এবং টি, তিনটা রাশি হিসাব করব। কি করলাম? সাম্যাবস্থা বের করব। তাহলে দেখো কিভাবে আমি বের করতেছি। আমি পাইলাম বি তে পাইলাম হচ্ছে ভাইয়া 10, পি তে পাইলাম হচ্ছে 5, টি তে পাইলাম হচ্ছে 2। ওকে, এখন আমি তোমাকে বললাম যে সাম্যাবস্থায়, এটা সাম্যাবস্থায় আছে, সাম্যাবস্থায় এ তে আমি এগুলা পাইলাম, এ সমান 10, বি সমান 5, টি সমান 2। তাহলে বি তে তুমি কি পাবা? বি বিন্দুতে এই তোমার আয়তন কত, প্রেসার কত, তাপমাত্রা কত, তখন তুমি কি বলবা? দেখো বইয়ে ক্লিয়ার করে বলা আছে যে সাম্যাবস্থা যখন মেনটেন করবে, সাম্যাবস্থা থাকবে, তখন তোমার একটা বিন্দুতে যে ভ্যালুগুলা পাবা অপর বিন্দুতে একই ভ্যালু পাবা। আমি লেকচার শিটে এটা খুবই ক্লিয়ার করে, মানে সুন্দর করে দেখাই দিয়েছি জিনিসটা। ওকে, তো দেখো তার মানে বি সমান পাচ্ছি কত? বি সমান আমরা 10 পাবো। আমি ফার্স্টে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে বুঝাই, যাতে আমি বুঝাই যে এটা আমি বের করছি। তারপর দেখো কত পাচ্ছি? 10। তে পাবো 5 এবং তে পাবো 2। দেখো এই টাইপের একটা এমসিকিউ আসলে কিন্তু তোমাকে মানে ভালোভাবে হচ্ছে ট্র্যাপ করে ফেলতে পারবে, তুমি হচ্ছে বেরোতে পারবে না। কারণ তুমি তখন কনফিউজড হয়ে যাবে আসলে কি হবে। তার মানে আইডিয়া যদি তোমার ক্লিয়ার থাকে, তুমি কিন্তু ইজিলি পারতেছো যে আচ্ছা বি সমান 10 হবে, পি সমান 5 হবে, টি সমান 2 হবে। ওকে, দেখো কারো কোনো প্রবলেম আছে কিনা। প্রবলেম থাকলে আমাকে একটু দ্রুত জানাও, প্রবলেম থাকলে একটু দ্রুত জানাও। আচ্ছা, আর হচ্ছে বারবার বলতেছি যে হচ্ছে অনেক ফ্রেন্ডকে মেনশন দিবা, কষ্ট করে অবশ্যই আমাকে মেসেজ দিবা, কারণ অনেক সময় হচ্ছে আমার খেয়ালে পড়ে না। তুমি অনেকজনকে মেনশন দিলে, অনেক ফ্রেন্ডকে, কিন্তু আমি তোমাকে কি গিফট দিলাম না, এটা আসলে ভালো দেখায় না। ওকে, আশা করি বুঝতে পারছো। আমাকে একটু দ্রুত দ্রুত জানাও যে তুমি বুঝতে পারছো কিনা। আচ্ছা, নো প্রবলেম। আচ্ছা ওকে, সুলমান বলতেছে যে আবার বলেন, আরেকবার একটু বলি। দেখো সাম্যাবস্থা জিনিসটা ক্লিয়ার থাকা লাগবে। সাম্যাবস্থায় তোমার যে কোনো বিন্দুতে তোমার এই যে তাপগতীয় স্থানাঙ্কগুলোর মানের কোনো চেঞ্জ হয় না। যেমন ধরো এই বিন্দুতে সাম্যাবস্থায় বি এর মান হচ্ছে 10, পি এর মান 5, টি এর মান হচ্ছে 2। তার মানে বি বিন্দুতেও এদের মান একই রকম হবে। মানে তোমার বি এর মান হবে 10, পি এর মান হবে 5 এবং টি এর মান কত হবে? 2 হবে, একই রকম হবে। ওকে, এই হচ্ছে আসলে সাম্যাবস্থা, মানে তোমার ভ্যালোসিটি কোনো চেঞ্জ হবে না। যদি আরেকটা বিন্দু নিই, সেটা হলো এই সি। সি তে কেমন হবে?
সেম, সিতেও একই জিনিস হবে। তার মানে ভ্যালুগুলো কখনো কি চেঞ্জ হবে না। এটাই হচ্ছে আমাদের সাম্যাবস্থা। আশা করি বুঝতে পারছো। আমি এখন মুছে ফেলবো। ওকে, আচ্ছা তাহলে আমাদের নেক্সট নেক্সট কি বলতেছে যে আমাদের তাপগতীয় প্রক্রিয়া অভ্যন্তরীণ শক্তি। আচ্ছা, তাপগতীয় প্রক্রিয়া তোমরা পারো, অভ্যন্তরীণ শক্তি খুবই খুবই ইম্পর্টেন্ট এই টার্মটা, মানে এই রাশিটা তোমাকে সব জায়গায় মানে তুমি এটার সাথে পরিচিত হবা, তো এটা একটু ক্লিয়ারলি বুঝতে হবে। দেখো অভ্যন্তরীণ শক্তি জিনিসটা কি, মানে ইন্টারনাল যে এনার্জি, ইন্টারনাল এনার্জি। ধরো একটা সিস্টেমে তুমি তাপ দিচ্ছ, কি দিচ্ছ, তাপ দিচ্ছ, ধরলাম তাপের পরিমাণ হচ্ছে ডিকিউ, আমরা একটু পরে আসতেছি। ধরো ডিকিউ পরিমাণ তাপ দিচ্ছ, তাহলে তাপ দিলে কি হবে, ওই সিস্টেমটা নিজস্ব কিছু অনুপরমাণু আছে না, মানে তোমার ঘরে কিছু মানুষ আছে না, এখন বাইরে থেকেও মানুষ আসতে পারে, ওকে, কারণ তোমার ঘরে কিছু মানুষ আসছে। তাহলে দেখো এখানে যখন তুমি তাপ দিচ্ছ এদের অনুপরমাণু আছে, অনুপরমাণুগুলো কি হবে, ছুটোছুটি বেড়ে যাবে না, বেড়ে যাবে। তার মানে যখন বেড়ে যাবে এদের মধ্যে কি হবে, তোমার সংঘর্ষ বা তোমার যে ক্ল্যাশটা সেটা কিন্তু বেড়ে যাবে, তখন আলটিমেটলি শক্তির যে লসটা সেটা কি হবে, বেশি হবে। কারণ ধরো তোমার ঘরে দুইজন মানুষ দুইজনের মাথার সাথে বাড়ি খাও, তাহলে কি হবে, অবশ্যই ব্যথা পাবা, তার মানে শক্তির লস হচ্ছে। তাহলে দেখো অভ্যন্তরীণ শক্তিটা যখন তুমি মানে তাপ প্রয়োগ করবা, যখন তাপ প্রয়োগ করবা তখন কিন্তু অভ্যন্তরীণ শক্তিটাও বেড়ে যাচ্ছে। কি করবা, তাপ যখন বাড়াইতেছো তখন অভ্যন্তরীণ শক্তিটাও বাড়তেছে, আবার তাপ যখন কমাবা কি হবে, অভ্যন্তরীণ শক্তিটা কমে যাবে। কিন্তু তুমি যদি তাপের চেঞ্জ না করো, এটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা, যে তাপ অপরিবর্তনীয় হলে, তাপ অপরিবর্তনীয়, তাপ অপরিবর্তনীয় হলে অভ্যন্তরীণ শক্তির কোনো চেঞ্জ হবে না। অভ্যন্তরীণ শক্তিও কি অপরিবর্তনীয়, এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কথা, যেটা তোমাকে বুঝতে হবে। আর বাদ বাকি সব ক্ষেত্রে তুমি যখন তাপ বাড়াবা তখন কি হবে, আলটিমেটলি অভ্যন্তরীণ শক্তিটাও বাড়বে, আবার যখন তাপ কমাবা অভ্যন্তরীণ শক্তিটাও কি হবে, কমে যাবে। ওকে, আশা করি বুঝতে পারছো। কারো প্রবলেম থাকলে আমাকে একটু দ্রুত জানাও, যদি প্রবলেম থাকে আমাকে একটু দ্রুত জানাও। এটা বুঝতে পারছো কিনা, এই জিনিসগুলো তোমাকে একটু বুঝতে হবে। বাদ বাকি জিনিস আসলে সমস্যা নাই, যেমন তাপগতীয় প্রক্রিয়া আমি আমি বইয়ের তোমার সিরিয়াল ধরেই দেখাই, কারণ হচ্ছে না হয় কি দেখা গেল তোমাকে আমি কিছু টপিক পড়াই গেলাম, দুই একটা কিছু বাদ পড়ে গেছে, তখন তোমার প্রবলেম করতে আবার ভালো লাগবে না। এই জন্য হচ্ছে বইয়ের সিরিয়ালটা মেনটেন করি। দেখো এখন কোনো প্রবলেম আছে কিনা আমাকে একটু দ্রুত জানাও, আশা করি প্রবলেম নাই। আমরা এখন তাপগতিবিদ্যার যে প্রথম সূত্রটা শিখবো, খুবই ইন্টারেস্টিং, তুমি অনেক বেশি মজা পাবা এবং দেখবা যে আসলে সূত্রটার মধ্যে অনেক কিছু ভুল আছে, সেটা তোমাকে আমি শিখাবো আজকে। ওকে, একটু দ্রুত দ্রুত কমেন্ট করো। ওকে, আমি তাহলে মুছে ফেলবো। একটু দ্রুত দ্রুত রেসপন্স করো, আমি তাহলে মুছে ফেলবো। আচ্ছা, আমরা আমরা হচ্ছে যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, সেই প্রথম সূত্র এটাকে আমি পড়াই হচ্ছে তোমার ডি অমলেট থিওরি। দেখো ডিম অমলেট থিওরি কেন আমি বলি তুমি একটু পরে বুঝতে পারবা, ওকে, একটু পরে বুঝতে পারবা। আচ্ছা, আগের টপিক কোনো সমস্যা নেই, তাহলে আমরা নতুন টপিকটা দেখি। এই দেখো ডিম অমলেট থিওরি কেন, একটু খেয়াল করবা। তোমার তাপগতিবিদ্যার প্রথম সূত্রে কি বলছিল, সূত্রটা দিছে জুল, তো জুল দিছে ভালো কথা। তো সূত্রটাই বলছিল যদি আপনি কখনো কোনো একটা সিস্টেমে তাপ দেন, ধরো এই হচ্ছে একটা সিস্টেম, এই সিস্টেমে তুমি ধরো তাপ দিলা, ধরো কিউ পরিমাণ তাপ দিলা, তাহলে বলছে আপনি কাজ পাবেন, কি পাবেন, ডব্লিউ পাবেন। সুন্দর কথা, যে ডব্লিউ সমানুপাতিক কি কিউ, মানে সিস্টেমে আপনি যখন হচ্ছে কি দিবেন, কাজ দিবেন, তখন আপনি তাপ পাইবেন, আবার যখন হচ্ছে আপনি তাপ দিবেন তখন কাজ পাবেন, এরকম একটা সূত্র বলছে। এখন এখানে খেয়াল করো, তার মানে এই জুল বলছিল কি যে আপনি যখন একটা ডিমকে অমলেট করলেন, ভালো অমলেট হইলো, কিন্তু অমলেটটাকে আপনি আবার ডিম করতে পারবেন, কি বলছে, ডিমকে অমলেট করতে পারবেন, অমলেটকে ডিম করতে পারবেন। কখনো কি সম্ভব, এটা কি পসিবল যে আমরা আসলে অমলেটটাকে ডিম করতে পারি? তার মানে এটা কিন্তু কখনোই পসিবল না। তাহলে দেখো এই সূত্রের এটাই একটা ব্যর্থতা, এটাই একটা সমস্যা। মানে তুমি ডিমকে অমলেট করতে পারবা, কিন্তু অমলেটকে কি ডিম করা সম্ভব? অনুরূপ ভাবে তুমি আহ, এটাকে যদি এভাবে চিন্তা করো যে কিউ সমানুপাতিক ডব্লিউ, তুমি কিউ কে ডব্লিউ করতে পারবা, কিন্তু ডব্লিউ কি কিউ করা সম্ভব? ধরো তুমি রান্না বান্না করলা, রান্না বান্না করতে কি লাগে, তাপ লাগে, তুমি তাপ দিলা, সেই তারপরে তোমাকে কেউ বললো যে রান্না শেষ, এবার তুমি এই রান্না থেকে যত জুল তাপ গেছে ওই তাপটা বের করো, তুমি কি আদৌ বের করতে পারবা? তার মানে পসিবল না। ওকে, এই হচ্ছে আমাদের এই সূত্রের একটা ব্যর্থতা। তো আমরা এতটুকু পর্যন্ত আশা করি বুঝতে পারছি, আশা করি কারো বুঝতে সমস্যা হওয়ার কথা না।
ওকে, আশা করি কারো বুঝতে সমস্যার কথা না। তাহলে দেখো, এই হচ্ছে আমাদের যে ডিম অমলেট থিওরি। আমরা এখন বাকিটা তোমাকে দেখাবো যে আসলে এখান থেকে তোমাকে কি কি শিখতে হবে এবং ফুল প্রসেসটা তোমাকে আমি দেখাচ্ছি। ওকে, খেয়াল করি আমরা। আচ্ছা, এখন দেখো এখানে পাচ্ছি কি আমরা, পাচ্ছি যে ডব্লিউ সমানুপাতিক কিউ, এরকম কিছু। তাহলে এটাকে আমরা এরকম লিখতে পারি না, ডব্লিউ সমান জে কিউ, মানে একটা ধ্রুবক নিলাম, বা এটাকে জুলের তুলাঙ্ক, জুলের তুলাঙ্ক বলা হয়। ওকে, জুলের তুলাঙ্ক বলা হয়। তার মানে এখান থেকে আমরা বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি যে জে ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ। জে ইকুয়াল টু কি বলতে পারি, ডব্লিউ বাই কিউ বলতে পারি। ওকে, জে ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ বলতে পারি। আচ্ছা, আমরা এখন খেয়াল করি। তাহলে দেখো, এই আমরা একটা সূত্র পাই গেলাম যে ডব্লিউ ইকুয়াল টু কি, জে কিউ, আর কিছুই না। যেহেতু জুল আবিষ্কার করছে, ও নিজের নামটা একটু জুড়াই দিয়েছে, আর কিছুই না। এখন খেয়াল করো, এই সূত্রটার মধ্যে একটু প্রবলেম আছে। প্রবলেমটা কোথায় সেটা আমরা একটু বের করব। তাহলে দেখো, এইটা একটা সূত্র গেল, তো সূত্রটার মধ্যে প্রবলেমটা আসলে কোথায়? সূত্রটার মধ্যে প্রবলেমটা হচ্ছে, জুল যখন সূত্রটা আবিষ্কার করলো, এর কিছুদিন পরে হচ্ছে আরেকজন বিজ্ঞানী, সেটা হচ্ছে ক্লসিয়াস। ক্লসিয়াস কি করলো? ক্লসিয়াস আসলো। ক্লসিয়াস বললো, আচ্ছা জুল ভাই, আপনি তো হচ্ছে ভালো কথাই বলছেন। আপনি যেটা বললেন যে একটা সিস্টেমে এরকম একটা সিস্টেমে আপনি হচ্ছে তাপ দিলেন, ডি কিউ পরিমাণ তাপ দিলেন, তাহলে আপনি হচ্ছে ডি ডব্লিউ পরিমাণ কাজ পাইলেন। অনেক ভালো কথা বলছেন, কিন্তু ভাইয়া এখানে একটু প্রবলেম আছে। যে জুল ভাইয়া, এখানে প্রবলেমটা কি, একটা সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বলে একটা রাশি আছে, যেটা হচ্ছে ওই সিস্টেমে নিজে কাজ করে, মানে অভ্যন্তরীণ শক্তি দিয়ে নিজে নিজে কাজ করে। তার মানে সেটাকে আপনি কি করলেন, সেটাকে তো আপনি হিসাব করেন নাই। তখনই যে বিজ্ঞান মহলে আসলে মাথা চাড়া দিয়ে উঠলো, আসলেই তো তার মানে কি অভ্যন্তরীণ শক্তি বলে কিছু একটা আছে। তো আমরা সেই অভ্যন্তরীণ শক্তিটাকে আমরা দেখাবো হচ্ছে এইভাবে, যে ডি ইউ। তাহলে দেখো, আমাদের এই ডি কিউটা কি হচ্ছে, ডি কিউটা দুই ভাগ হচ্ছে ডি ইউ প্লাস ডি ডব্লিউ। মানে এই জুলের সূত্রটাকে সহজভাবে প্রকাশ করেন, সহজভাবে প্রকাশ করেন কি, ক্লসিয়াস। সহজ প্রকাশ, আমি এটাকে সহজ প্রকাশ লিখলাম। তার মানে জুলের সূত্রটাকে কি সহজভাবে প্রকাশ করেন কে, বিজ্ঞানী ক্লসিয়াস। সেই ক্লসিয়াস কি করলো, তখন সূত্রটাকে এভাবে প্রকাশ করলো যে ভাইয়া, আপনি হচ্ছে ধরেন ডি কিউ পরিমাণ তাপ দিলেন, তারপর এখান থেকে ডিইউ পাইলেন এবং ডিডব্লিউ পাইলেন। আশা করি বুঝতে পারছো। ওকে, আশা করি বুঝতে পারছো, কারো প্রবলেম থাকার কথা না। দেখো, আচ্ছা এটুকু পর্যন্ত তোমাদের কারোই প্রবলেম থাকবে না, কারণ এটা সহজ কথা। এখন এখান থেকে যেহেতু জুলের এই তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা দেখো, এটাকে বলা হয় তোমার শক্তি নিত্যতা সূত্র। কেন বলা হয়, যদিও এখানে একটু ভুল আছে, তোমাকে আমি দেখাইছিলাম যে ডিম অমলেট থিওরিতে। ভুলটা হচ্ছে, শক্তিকে দিয়ে কাজ করা যায়, কাজ দিয়ে শক্তি করা যায় না। এটা তো আসলে আবিষ্কার হয় পরে, কিন্তু আগে তো জুলের সূত্রটা আবিষ্কার হয়, ঠিক না? এই জন্য এটাকে শক্তি নিত্যতা সূত্র বলা হয়। কেন? কারণ হচ্ছে জুলের সূত্রে কিন্তু 100% এফিসিয়েন্সি আছে। মানে এই যে কিউ, কিউ সমানুপাতিক ডব্লিউ, তার মানে দেখো কোনো লস নাই এখানে, সিস্টেমিক লস বলে কিছু নাই, একদম 100% কাজ পাচ্ছি। কত পার্সেন্ট? 100% কাজ পাচ্ছি। তার মানে এখানে সিস্টেমিক লস বলে কিছু নাই জুলের সূত্রটাতে। এই জন্য এটাকে বলা হয়, দেখবা যে শক্তি সংরক্ষণ সূত্র বলা আছে, তোমাদের বইয়ে একদম ক্লিয়ার করে দেওয়া আছে। ওকে, আমরা খেয়াল করি। আচ্ছা, এখন দেখো, আমরা এতটুকু পর্যন্ত দেখলাম। এখন আমরা দেখবো এই জিনিসগুলা কখন পজিটিভ হবে, কখন নেগেটিভ হবে। এটা একটু খেয়াল করি। দেখো, পজিটিভ কখন, ডি কিউ পজিটিভ হবে, কখন তোমার ডি ডব্লিউ নেগেটিভ হবে, এই জিনিসগুলো আমাদের একটু দেখতে হবে। আমরা খেয়াল করি। তো পজিটিভ ম্যাথের জন্য তোমার অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে দেখো, প্রথমে আমি নিই হচ্ছে ধরো ডি কিউ, তারপরে নিলাম হচ্ছে ডি ইউ, তারপরে নিলাম হচ্ছে ডি ডব্লিউ। আমি জানি না তোমরা এই জিনিসগুলো হচ্ছে কিভাবে পড়তা, কিন্তু আজকের পর থেকে আর তোমাকে মুখস্থ করতে হবে না। একটু একটু ক্লিয়ারলি খেয়াল করো, ডি কিউ কখন পজিটিভ হবে। আচ্ছা, তোমরা একটা থিওরি জানো, যখন যে তাপোৎপাদী বিক্রিয়া ড্যালেচের মান কি ছিল, আমাকে একটু বলো তো, কমেন্ট সেকশনে জানাও। আমি দেখি যে আসলে আচ্ছা, আমি দেখি, তুমি একটু বলো যে তাপোৎপাদী বিক্রিয়া ড্যালেচের মান কি ছিল। আমি দেখি তোমাদের আসলে কতটুকু কি মনে আছে। এবং তাপ হারি বিক্রিয়ায় ড্যালেচের মান কি ছিল, যে কোনো একটা বলো, তাহলে বাকিটা আমি বুঝে নিব। তাপোৎপাদী বিক্রিয়া ড্যালেচের মান কি ছিল একটু বলো। একটু দ্রুত দ্রুত একটু কমেন্ট করতে হবে, দ্রুত কমেন্ট করতে হবে। আরেকটা কথা অবশ্যই বলে দিচ্ছি, সেটা হচ্ছে তোমার ক্লাসের সুন্দর একটা স্ক্রিনশট রাখবা, কারণ যদি আমাকে হচ্ছে খারাপ দেখায় তখন আমার নিজেরই খারাপ লাগে। তো হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে ক্লাস সম্পর্কে তোমার মতামতটা দিবা। ওকে, তো আমাদের লেকচার শিটগুলো যেমন গতকালকে অনেকেই পায় নাই, তো ওরা তখন বলে যে ভাই কেন আমি পাইনি, অনেক মেনশন দিলাম, ইয়ে করলাম। দেখা যাচ্ছে অনেকে হচ্ছে রিভিউ দিচ্ছে, ওরা দুজন রিভিউ দিচ্ছে, ওদের দুজনকে হচ্ছে দিয়ে দিচ্ছি, ওরা আবার মেনশনও দিচ্ছিল। ওকে,
তো দেখো তার মানে তাপ উৎপাদী বিক্রিয়া ডেলএচ এর মান নেগেটিভ, এবং তাপ হারি বিক্রিয়া ডেলএচ এর মান কি, তাপ উৎপাদী যদি নেগেটিভ হয় তাপ হারিতে হচ্ছে পজিটিভ। তাপ উৎপাদী বলতে আসলে কি বুঝাই এটা একটু বুঝতে হবে। তাপ উৎপাদী বলতে কি বোঝায় সেটা একটু বুঝতে হবে। দেখো তাপ উৎপাদী মানে হচ্ছে এটা যদি বোঝো তাহলে তুমি এই ডি কিউ কখন পজিটিভ কখন নেগেটিভ তুমি বুঝে যাবে। তাপ উৎপাদী মানে হচ্ছে সিস্টেম, যেটা সিস্টেম মানে ধরো একটা মেশিন, মেশিন থেকে তাপটা তোমার কাছে আসতেছে, এটা হলো তাপ উৎপাদী। তার মানে সোজা কথা সিস্টেম টু পরিবেশ, সিস্টেম টু কি পরিবেশে তাপ আসতেছে, তখন এটাকে কি বলে, আমি সি দিয়ে সিস্টেম বুঝাচ্ছি, প দিয়ে পরিবেশ বুঝাচ্ছি। তার মানে সিস্টেম থেকে পরিবেশে যখন তাপ আসবে তখন সেটা হচ্ছে তাপ উৎপাদী। ব্যাপারটা একটু খেয়াল করো। তার মানে সিস্টেম থেকে পরিবেশে সেম, যখন আমাদের ডিকিউটা পজিটিভ হবে, পজিটিভ কখন হবে, যে পজিটিভ কখন হবে তার মানে কি তাপ হারি বিক্রিয়ার মতো। তাহলে তাপ হারি বিক্রিয়া কি, সেম একটু বুঝতে হবে। তাপ হারি, তাপ হারি মানে হচ্ছে মানে তুমি মেশিনকে উল্টা তাপ দিচ্ছ, তুমি মেশিনকে উল্টা তাপ দিচ্ছ, মেশিন তোমাকে দিচ্ছে না। তার মানে কি পরিবেশ থেকে কি যাবে, সিস্টেমে যাবে, পরিবেশ থেকে কি হবে, সিস্টেমে যাবে। ওকে, তাহলে দেখো তার মানে তাপ উৎপাদী বিক্রিয়া ডেলএচ এর মান হচ্ছে নেগেটিভ, তাপ উৎপাদী বিক্রিয়া ডেলএচ এর মান হচ্ছে নেগেটিভ, তাপ হারি বিক্রিয়া ডেলএচ এর মান হচ্ছে পজিটিভ। তাহলে দেখো তাপ উৎপাদী, তাহলে পজিটিভ কখন হচ্ছে এখানের সাথে মিলাও, যখন তাপ হারি। তার মানে কি হবে, পরিবেশ কি করবে, পরিবেশ সিস্টেমকে তাপ দিবে। দেখছো এই জিনিসটা কিন্তু তুমি পারো, এটা তোমাকে আমি এখন শিখাই নাই, এটা তোমাকে আমি শিখাই নাই, তুমি হয়তো আগে ভুলভাবে শিখতে, এই জন্য হচ্ছে তোমার মুখস্থ করতে হতো, এটা তোমাকে আমি শিখাই নাই। এবং একটা জিনিসও আমি তোমাকে এখানে শিখাবো না, তুমি নিজেই পারবা। তারপরে দেখো নেগেটিভ কখন হবে, তুমি এখানে খেয়াল করো, তুমি নিজেই তো এগুলো বললা। তার মানে যখন সিস্টেম পরিবেশকে তাপ দিবে, সিস্টেম কি করবে, পরিবেশকে তাপ দিবে। আচ্ছা, তাহলে এই দুইটা ক্লিয়ার, আশা করি ক্লিয়ার, বুঝতে পারছো। ওকে, কারো সমস্যার কথা না, আশা করি ক্লিয়ার। তারপরে দেখো আমাদের এখন এটা পজিটিভ নেগেটিভ আমরা দেখলাম, যে পজিটিভ নেগেটিভ কিন্তু আমি তোমাকে একটা রাশিও শিখাই নাই, তুমি নিজেই এখান থেকে বের করছো। আগের তোমার অর্জিত জ্ঞান সেটাকে আমি এখানে অ্যাপ্লাই করলাম। তারপরে দেখো ডি ইউ মানে কখন অভ্যন্তরীণ শক্তি পজিটিভ হবে কখন নেগেটিভ হবে। অভ্যন্তরীণ শক্তি পজিটিভ কখন, তোমাকে আগেই পড়াইছি, একটু মনে করো। যখন তুমি তাপ বাড়াবা তখন অভ্যন্তরীণ শক্তি পজিটিভ হবে। তার মানে তাপ বাড়াইলে, তাপ বাড়াবা তোমার ডিইউ কি হবে, পজিটিভ হবে। তাপ কমাবা ডিইউ কি হবে, নেগেটিভ হবে। বুঝতে পারছো? তার মানে এই হচ্ছে অভ্যন্তরীণ শক্তির কাহিনী, শেষ। তাহলে দেখো তার মানে কোনো একটা কোশ্চেনে যদি তুমি পাও ডিইউ এর মান হচ্ছে 500, 500 পাইলা পজিটিভ, তার মানে কি হয়েছে, অভ্যন্তরীণ শক্তি বাড়ছে। যদি 500 নেগেটিভ পাও তার মানে অভ্যন্তরীণ শক্তি কমছে। এখন ডিডব্লিউ আসি। ডিডব্লিউটা একটু বুঝতে হবে, নর্মাল খুবই খুবই সিম্পল জিনিস, আমি তোমাকে একটু বলি। দেখো ডিডব্লিউ মানে কি, তুমি একটা মেশিন থেকে কাজ আশা করো নাকি তুমি মেশিন উল্টা কাজ দিত, মানে তুমি চাও যে মেশিন কাজ করাবা, তুমি মানে তুমি নিজে কাজ করবা। চিন্তা করো একটা চকলেট ফ্যাক্টরি আছে তোমার, তো তুমি কি চাও, এখান থেকে চকলেট বেশি বেশি চাও না, নাকি তুমি চাও যে আমার চকলেট লাগবে না, আমার কম হইলেও হবে, তার মানে তুমি বেশি চকলেট চাও। তার মানে দেখো মেশিনটা কি, মেশিনটা হচ্ছে সিস্টেম, মানে সিস্টেম পরিবেশের উপর যখন কাজ করবে তখন সেটা হচ্ছে কি পজিটিভ। তার মানে কি করবে, সিস্টেম পরিবেশের উপর কাজ করবে। তাহলে দেখো তার মানে যখন তোমার পজিটিভ হবে তখন কি করবে, সিস্টেম পরিবেশের উপর কাজ করবে, কারণ তুমি চাও যে ফ্যাক্টরি থেকে তুমি বেশি বেশি চকলেট পাও। কিন্তু যদি কখনো, যদি কখনো এমন হয় যে তোমার মানে তোমার এমন হইলো যে পরিবেশ সিস্টেমের উপর কাজ করতেছে, পরিবেশ আমি পুরোটা লিখলাম না, পরিবেশ থেকে সিস্টেম দেখাই, আমাদের যেহেতু জায়গার সংকটের জন্য আমি লিখলাম না। পরিবেশ থেকে সিস্টেম মানে তোমার ফ্যাক্টরি কি চকলেট দিবে, তুমি উল্টা ফ্যাক্টরিতে চকলেট দেওয়া লাগতেছে, তার মানে কি উল্টা হচ্ছে, মানে পরিবেশ থেকে সিস্টেমে যদি কাজ হয় তখন সেটা হচ্ছে নেগেটিভ, কিন্তু যদি সিস্টেম পরিবেশের উপর কাজ করে তখন সেটা হচ্ছে কি পজিটিভ। আশা করি বুঝতে পারছো, কারো বুঝতে প্রবলেম থাকার কথা না। একটু দ্রুত দ্রুত আমাকে একটু জানাও, দ্রুত দ্রুত একটু জানাও যে আশা করি বুঝতে পারছো। এই যে তোমাকে এখানে দেখো এই জিনিসগুলো বুঝালাম, তুমি এখান থেকে অ্যাডমিশন একটা ম্যাথ পাবা, 100% একটা ম্যাথ পাবা, আমি এখনই ম্যাথ সলভ করাবো, তোমার অ্যাডমিশন লাগবে না। ওকে, আশা করি বুঝতে পারছো, কারো প্রবলেম থাকার কথা না, কারো প্রবলেম থাকার কথা না, একটু দ্রুত দ্রুত জানাও।
আচ্ছা, যারা যারা শেয়ার করো নাই ক্লাস শেয়ার করে দাও। অনেকে হয়তো শেয়ার করো নাই, শেয়ার করে দাও। তুমি তোমার আইডিতে শেয়ার করতে পারো, তুমি গ্রুপে শেয়ার দিয়ে দিতে পারো, এই মেসেঞ্জারে শেয়ার দিয়ে দিতে পারো। ওকে, আচ্ছা, আশা করি বুঝতে পারছো, কারো প্রবলেম নাই। ঠিক আছে, আমরা আমরা তাহলে আমি এখন ম্যাথ করাবো, এই রিলেটেড হচ্ছে ম্যাথ করাবো, কারণ অ্যাডমিশন এখান থেকে তুমি একটা ম্যাথ পাবা, তার মানে এটা বোঝাটা ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, ঠিক আছে, আমি এখন ম্যাথ করাবো। আমি আসলে তোমার অন্য কোনো জায়গা থেকে ম্যাথ নিই না। যেমন দেখা যায় হচ্ছে যে তো অনলাইন বিভিন্ন কোর্স করো বা যাই করো, সেখানে হচ্ছে দেখা যায় নিজের কিছু পছন্দের ম্যাথ করায় দেয়, আলটিমেটলি এটা দিয়ে তোমার কোনো লাভ হবে না। এই বইটার উপরে কোনো বই নেই, এটার বাইরে কোনো মানে কোনো কিছু পড়বা না। তো আমি তোমাদের সেই আমির হোসেন স্যারের একটা ম্যাথ করাই দিব, এখানে একটা কাজ দেওয়া আছে, অনুশীলনীর কাজ দেওয়া আছে, সেটা আমি করাই দিচ্ছি, খেয়াল করো। ওকে, ডিরেক্ট বইয়ের ম্যাথ করাই দিব, যাতে তুমি হচ্ছে নিজেও খুঁজে পাও, একদম বইয়ের ম্যাথটাই করাই দিব। আচ্ছা, আমি মুছে ফেললাম যে আমরা ডিম অমলেট থিওরি। কোশ্চেনটা বলতেছে যে কোন ব্যবস্থা ধ্রুব আয়তনে 500 জুল তাপ বর্জন করে। আমি সবটা লিখবো না, 500 জুল তাপ বর্জন করে। তারপরে বলছে ব্যবস্থাটির অন্তস্থ শক্তির পরিবর্তন কত। দেখো, অন্তস্থ শক্তি বা অভ্যন্তরীণ শক্তি মানে ডি ইউ সমান হোয়াট, এটা বের করতে বলছে। তারপরে বলছে ফলাফল ব্যাখ্যা করো। আচ্ছা, ফলাফল ব্যাখ্যা করতে বলছে, তাহলে দেখো আমরা এতটুকু পর্যন্ত আশা করি দেখলাম। তো এই ফলাফলটা ব্যাখ্যা করতে বলছে, ধরো ডিউ এর একটা মান আসবে, আমি লিখে রাখি, পরে বুঝাবো যে আসলে কোশ্চেন কি বলছে, কারণ কোশ্চেন বোঝাটাও কিন্তু একটা এক্সাম। অনেক হচ্ছে পারে কিন্তু কোশ্চেনটা বুঝবে না। তাহলে দেখো, আমি এখান থেকে সলিউশনে যাই, ডি কিউ সমান ডি ইউ প্লাস ডি ডব্লিউ। আচ্ছা, দেখো এই ডি ডব্লিউটাকে একটু মডিফাই করতে হবে। কেন মডিফাই করব ভাইয়া, এখানে দেখো আরেকটু কথা বলা আছে কোশ্চেনে, সেটা হচ্ছে বলা আছে যে ধ্রুব আয়তনে, কোশ্চেনে প্রথমেই বলা আছে ধ্রুব আয়তনে, তার মানে ধ্রুব আয়তন যদি হয়, ধ্রুব আয়তন, ধ্রুব আয়তন মানে হচ্ছে ভাইয়া আয়তনের আসলে কোনো চেঞ্জ হচ্ছে না, মানে আয়তন হচ্ছে জিরো। ধ্রুব আয়তন মানে আয়তনের কোনো চেঞ্জ হচ্ছে না, সেখানে আয়তনটা আমরা জিরো ধরবো, কোনো চেঞ্জ হচ্ছে না, যেহেতু আমাদের কিছু বলে না এরকম। তাহলে দেখো আয়তনের পরিবর্তন কি, জিরো। এটা কিন্তু একটু খেয়াল করো, কোশ্চেনে তুমি কোন জায়গায় ভুল বুঝবা। তোমাকে যখনই বললাম আয়তন জিরো, তুমি বুঝবা মনে হয় এটা মনে আয়তনই নাই। আচ্ছা, আয়তন না থাকলে কি সিস্টেমে কাজ হবে? কাজ হবে না। ডিভি ইকুয়াল টু জিরো, ডিভি ইকুয়াল টু জিরো মানে কি, একটু চিন্তা করো, দেখো এখানে বোঝার ঝামেলা আছে। আয়তন হচ্ছে এটা আছে, এটা আয়তন, আয়তনের পরিবর্তন জিরো, ডিবি মানে আয়তনের পরিবর্তন, তার মানে আয়তনটা বাড়ে নাই, জিরো। এখন একটা জিনিস বাড়ে নাই, তার মানে তোমাকে বলছে এটা কমছে, তার মানে যেটা আছে সেটাই আছে, তার মানে আয়তন কিন্তু আগে থেকেই আছে। যদি ডিবি ইকুয়াল টু একটা মান থাকতো, তার মানে যদি আয়তন বাড়তো এরকম, ধরো এই অংশটা বাড়ছে, তার মানে এটা হচ্ছে ডিবি। এই এখানে ডিবিটা হচ্ছে জিরো, মানে আমাদের আয়তন বাড়ে নাই, আগে যেটা ছিল সেটাই আছে। এটা একটা তোমার মানে ক্লিয়ারিফিকেশন। তো ডিডব্লিউ থেকে কিন্তু আমাদের কোশ্চেনে কোথাও দেখো তো ডিবি কি আছে, এটা একটু আনতে হবে, একটু চালাকি করে নিয়ে আসবো। দেখো আমি ডিডব্লিউ নিয়ে কাজ করব। আচ্ছা, ডব্লিউ ইকুয়াল টু আমরা করছিলাম না, মনে আছে? ডব্লিউ ইকুয়াল টু এফ এস করছিলা, মনে আছে? এফ এস, আচ্ছা অবশ্যই মনে থাকার কথা। তারপর আরেকটা সূত্র করছিলা, ফি ইকুয়াল টু এফ বাই এ। তো এখান থেকে আমরা লিখতে পারি না এফ ইকুয়াল টু ফি এ, তাহলে এখানে এফ ইকুয়াল টু লেখো ফি এ এস। এখন দেখো এ হচ্ছে আয়তন, যে ক্ষেত্রফল, সরি এ হচ্ছে ক্ষেত্রফল, মানে কি দুইটা দৈর্ঘ্য, এস আরেকটা দৈর্ঘ্য, তার মানে তিনটা দৈর্ঘ্য একসাথে হয়েছে, তিনটা দৈর্ঘ্য একসাথে হলে কি তাকে বলা আয়তন। তাহলে দেখো ফি বি, এ আমরা এ আর এস এর পরিবর্তে কি লিখতে পারি, বি লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি, বি এর পরিবর্তে লিখতে পারি ফি ডেল বি। কি বলতে পারি, ফি ডেল বি। তার মানে এখানে আমরা ডিডব্লিউ সমান লিখতে পারি কি, ফি ডেল বি। দেখো এই জায়গাটা কেউ বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও, কারো সমস্যা থাকলে আমাকে একটু দ্রুত জানাও, এই জায়গাটা বুঝতে পারছো কিনা, এই জায়গাটা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। আমি ক্লাসে আমার আগের কিছু পুরাতন স্টুডেন্ট দেখতে পাচ্ছি, মানে সেই 5 মাস আগে ক্লাস নিয়েছিলাম, এখনো আসলে মনে আছে, কারণ কিছু স্টুডেন্ট ছিল একেবারে পুরাতন, ওরা একেবারে পুরাতন, মানে ওরা দুনিয়া একদিকে, ওরা কখনো ক্লাস মিস দেয় না। দেখা যায় হচ্ছে তোমার মানে ওদের নামই আমার মুখস্থ হয়ে গেছে। তো এরকম কিছু স্টুডেন্ট আছে আমি দেখতে পাচ্ছি এখানে। আচ্ছা, নাম নাম অন্য কোনো দিন উচ্চারণ করব কিন্তু। তো দেখো, তাহলে এতটুকু পর্যন্ত আশা করি বুঝতে পারছো। কারো প্রবলেম থাকলে আমাকে একটু দ্রুত জানাও, কারো প্রবলেম থাকলে আমাকে একটু দ্রুত জানাও, কারণ এটা বোঝাটা ইম্পর্টেন্ট। এই যে এই জায়গাটুকু যে কাজটা আমি এখানে করলাম, এটা তোমার অনেক জায়গায় লাগবে, অনেক জায়গায় লাগবে, এজন্য একটু দ্রুত বুঝতে হবে। দ্রুত রেসপন্স করো, দ্রুত আমাকে জানাও যে তুমি বুঝতে পারছো।
একটু দ্রুত দ্রুত কমেন্ট করো, আমি তাহলে হচ্ছে নেক্সট আগাবো। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, সোলোমান বলতেছে একটু রিপিট করেন। সোলোমান তুমি একটু কনসেন্ট্রেশন দাও, তুমি হয়তো কনসেন্ট্রেশন দিচ্ছ না, একটু খেয়াল করো। যদি ফেসবুক স্ক্রল করো এটা বন্ধ করো, তুমি ক্লাস করো। দেখো এই ডব্লিউ ইকুয়াল টু কি এফ এস, ফি ইকুয়াল টু আমরা জানি এফ বাই এ, মানে চাপ, চাপ ইকুয়াল টু কি এফ বাই এ। তাহলে এফ ইকুয়াল টু ফি এ, আর কিছুই না, ক্রস গুণন করলাম। তো এখানে এফ ইকুয়াল টু ফি এ লিখলাম। এখন এ এস একসাথে আছে, এস ও দৈর্ঘ্য, এ ও হচ্ছে মানে দুইটা দৈর্ঘ্য। তো দুইটা দৈর্ঘ্য ইনটু একটা দৈর্ঘ্য, তিনটা দৈর্ঘ্য হয়েছে। তিনটা দৈর্ঘ্য মানে হচ্ছে তোমার আয়তন। দেখো তোমরা হয়তো তোমাদের এই জিনিসটা ক্লিয়ার না, আয়তন মানে কিন্তু তিনটা দৈর্ঘ্য, আর ক্ষেত্রফল মানে কিন্তু দুইটা দৈর্ঘ্য। ওকে, এটা মাথায় রাখবা। তাহলে তিনটা দৈর্ঘ্য সমান আমি কি আয়তন লিখতে পারি, তাহলে ফি বি লিখতে পারি, তার মানে ফি ডেল বি আমরা লিখতে পারি পরিবর্তন। আশা করি বুঝতে পারছো, কারো প্রবলেম থাকার কথা না। আচ্ছা, ওকে ওকে, বুঝতে পারছি। তাহলে আমি আমি এটা একটু মুছে ফেলবো। এখন খেয়াল করি, দেখো আমরা ম্যাথটা তো তোমাকে এখন ডিবি ইকুয়াল টু জিরো বলছে, তার মানে তুমি এখানে জিরো বসাও। জিরো বসাইলা, তার মানে দেখো পুরা এই রাশিটা কিন্তু এখন বাদ হয়ে যাচ্ছে। তাহলে থাকতেছে কি ডি কিউ সমান ডি ইউ, এটা থাকতেছে। এখন আমাকে বলছে যে 500 জুল তাপ বর্জন করে, কি করে, বর্জন করে। বর্জন করা মানে কি, একটু চিন্তা করো তো, তাপটা বর্জন করতেছে মানে সিস্টেম থেকে পরিবেশে আসতেছে। তার মানে এই ডি কিউ এর মানটা কি হবে, ডি কিউ এর মানটা -500 হবে, ডি ইউ। এই যে খাতার সাথে মিলাও, এজন্য লিখে দিচ্ছিলাম, বলছিলাম এই জায়গাটা অনেক ইম্পর্টেন্ট। মানে যখন তোমার সিস্টেম থেকে পরিবেশে তাপ যাবে, তখন তাপ উৎপাদী বিক্রিয়ার মতো এই ডি ই কিউ এর মানটা হবে কি মাইনাস। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে ডি ইউ সমান -500। ডি ইউ সমান কত, -500। ওকে, তাহলে দেখো এই ডি ইউ সমান -500, এটা আমরা বুঝলাম। এখন এটা হচ্ছে আমাদের আনসার। তারপর বলছে ফলাফল ব্যাখ্যা করো, কি ব্যাখ্যা করবা, কিছুই না। তার মানে মাইনাস মানে কি, তার মানে অভ্যন্তরীণ শক্তি কি হবে, কমে গেছে, অভ্যন্তরীণ শক্তি কমে গেছে। সোজা কথা হলো এখান থেকে আমরা কি কি বলতে পারি, দেখো অভ্যন্তরীণ শক্তি কমে গেছে। সোজা কথা হলো তাপমাত্রা কমে গেছে, কারণ তোমাকে আমি লিখে দিছি, দেখো অভ্যন্তরীণ শক্তি কমে গেলে কি হবে, তাপমাত্রা কমে যাবে, অভ্যন্তরীণ শক্তি বাড়লে তাপমাত্রা বাড়বে। এটাই হচ্ছে আমরা ব্যাখ্যা করলাম। তাহলে আমাদের ডিউ এর মানও বের করলাম, আমরা ব্যাখ্যাও করলাম। আশা করি কোনো সমস্যা নাই। এরপর এই টাইপের ম্যাথে প্রবলেম আর কথা না। প্রবলেম থাকলে আমাকে একটু দ্রুত জানাও, আমি দেখি কারো প্রবলেম আছে কিনা। আচ্ছা, যদি কারো প্রবলেম থাকে আমাকে একটু দ্রুত জানাও, আমি দেখি যে আসলে তোমাদের কোনো প্রবলেম আছে কিনা। একটু দ্রুত দ্রুত জানাও যে তোমাদের কোনো প্রবলেম আছে কিনা। ওকে, ক্লিয়ার ক্লিয়ার, ওকে ক্লিয়ার, আমি দেখতে পাচ্ছি কারো আসলে কোনো প্রবলেম নাই, কারো কোনো প্রবলেম নাই। ওকে, সবাই বুঝতে পারছে, ঠিক আছে। তাহলে আমরা আমরা হচ্ছে আরেকটা ম্যাথের দিকে যাব। আমি আসলে আমির হোসেন স্যারের ম্যাথই করাবো, আমি অন্য কোনো ম্যাথ করাবো না, আমির হোসেন স্যারের ম্যাথ করাবো। আমি দেখাই দিই যাদের একটু প্রবলেম হবে। দেখো এখানে কিছু ম্যাথ আছে, এই ম্যাথগুলো এখন আমি তোমাকে করাবো। ওকে, তো আমির হোসেন স্যারের ম্যাথগুলো খেয়াল করো। এটা তাহলে আমি মুছে ফেললাম। আচ্ছা, এখন দেখো আমি আরেকটা ম্যাথ নেই। একটা এক নাম্বার একটা সহজ ম্যাথ আছে, সেটা আমি করাবো না। 2 নাম্বার একটা ম্যাথ বলছে, সেটা হচ্ছে যে পিস্টন যুক্ত একটা সিলিন্ডারে কিছু গ্যাস আবদ্ধ আছে। একটু চিন্তা করতে হবে, পিস্টন যুক্ত একটা সিলিন্ডারে কিছু গ্যাস কি আছে, আবদ্ধ আছে। এই ধরো পিস্টন, এই সিলিন্ডারে কিছু গ্যাস কি আছে, আবদ্ধ আছে। ধরলাম এখানে কিছু গ্যাস আছে। তারপরে বললো গ্যাসের চাপ 400 প্যাসকেলে স্থির রেখে, তার মানে চাপটা কত, চাপটা হচ্ছে 400 প্যাসকেল, এটা দেওয়া আছে। এবং তারপরে বলছে যে স্থির রেখে, এটাকে চেঞ্জ করা হবে না। তারপরে বলছে যে ধীরে 800 জুল তাপশক্তি সরবরাহ করায় 1200 জুল কাজ হলো। কত জুল তাপশক্তি দিল, 800 জুল। তাহলে ডেল কিউ ইকুয়াল টু কত, 800 জুল। এবং কাজ কতটুকু হইলো, ডেল ডব্লিউ 1200 জুল কাজ হইলো। দেখো কোশ্চেনে যা যা বলছে তাই লিখতেছি। বলছে গ্যাসের আয়তন কত, অন্তস্থ শক্তির পরিবর্তন কত। কি কি বলছে, আয়তন কত, অন্তস্থ শক্তির পরিবর্তন কত। দেখো আমি এখান থেকে বের করতেছি। আচ্ছা, তোমাকে বের করতে বলছে যে আয়তন কত এবং অন্তস্থ শক্তির পরিবর্তন কত, এই দুটো জিনিস বের করতে বলছে। আমরা ফার্স্টে একটা সূত্র জানি, সেটা হচ্ছে ডি কিউ সমান
ডি ইউ প্লাস ডি ডব্লিউ, এটা আমরা জানি। এখন দেখো আমরা এখান থেকে ডি ইউটা বের করতে বলছে, ডি ইউটা আমরা বের করব, কিন্তু আমাদের কোশ্চেনে ডি ডব্লিউ দেওয়া আছে, ডি কিউ দেওয়া আছে। এখন একটু ঝামেলা আছে, দেখো কোশ্চেনে তোমাকে আগে বের করতে বলছে আয়তন, আগে আয়তন বের করতে বলছে কোশ্চেনে, যাদের কাছে বই আছে বইটা নাও খেয়াল করো, এবং পরে বলছে অভ্যন্তরীণ শক্তি। তার মানে অনেক স্টুডেন্ট কি করে, লাভ দিয়ে এই সূত্র দিয়া প্রথমে হচ্ছে ডেল কিউ বের করে ফেলে, ডেল ইউটা বের করে ফেলে, মানে অভ্যন্তরীণ শক্তি বের করে ফেলে। কিন্তু এটা করলে তোমাকে টিচার চাইলে 1 মার্কস একটু কম দিতে পারে, টিচার যদি চায় দিতে পারে। কিভাবে? কারণ তোমাকে কোশ্চেন আগে বলছে আয়তন বের করতে, পরে বলছে অভ্যন্তরীণ শক্তি বের করতে, তো সিরিয়ালটা একটু মেনটেন করতে হবে। তো আমরা ডি ডেল বিটা বের করবো কিভাবে, দেখো আমরা ডি ডব্লিউ সমান ফি ডিবি, তো এখান থেকে আমরা ডিবিটা বের করবো কিভাবে, ডি ডব্লিউ সমান ডিভাইডেড বাই ফি। তাহলে আমরা কত পাচ্ছি, ডি ডব্লিউ সমান দেখো 1200, ফি কত 400, পাচ্ছি কত 3। তাহলে দেখো এই হচ্ছে আসলে আমাদের আনসার। ওকে, আমরা আয়তনটা পাচ্ছি কত, আমরা 3 পাচ্ছি। তাহলে গেল, এই হচ্ছে আমাদের আয়তনটা গেল, আমরা আয়তনটা পাচ্ছি হচ্ছে 3। আচ্ছা, যেহেতু আমাদের কোনো একক দেওয়া নাই, আমাদের অর্থাৎ প্যাসকেল, তার মানে কি মিটার কিউব হবে, এই হচ্ছে আমাদের আয়তন। তাহলে এটা গেল, আমরা 3 মিটার কিউব পাইলাম। তারপরে ইউটা বের করব, কত, ডি ইউ ইকুয়াল টু ডি কিউ মাইনাস ডি ডব্লিউ। তাহলে দেখো ডি কিউটা কত 800 জুল মাইনাস 1200 জুল, কত পাচ্ছ, মাইনাস 400 জুল। মানে দেখো এখানেও কি হয়েছে, অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাইছে, কমে গেছে। অভ্যন্তরীণ শক্তি কমে যাওয়ার মানে কি, তাপমাত্রা কমে গেছে। আশা করি তোমাদের কারো প্রবলেম থাকার কথা না, প্রবলেম থাকলে আমাকে একটু দ্রুত জানাও, প্রবলেম থাকলে আমাকে একটু দ্রুত জানাও, প্রবলেম থাকলে দ্রুত জানাও যে কারো কোনো প্রবলেম আছে কিনা, কারো প্রবলেম থাকলে আমাকে একটু দ্রুত জানাও। এবং এই টাইপের ম্যাথ হচ্ছে তোমাদের অ্যাডমিশনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, অ্যাডমিশন এগুলো থাকবে, তো এগুলো একটু বুঝতে হবে, এগুলো একটু ক্লিয়ারলি বুঝতে হবে। ওকে, প্রবলেম থাকলে একটু দ্রুত জানাও। ওকে, আমি দেখতে পাচ্ছি ক্লিয়ার যে ভাইয়া বুঝতে পারছি, ক্লিয়ারলি বুঝতে পারছি। আর আমাদের আমাদের এই চ্যাপ্টারের উপর এই যে এই লেকচার শিটটা, এটা হচ্ছে গতকালকে 2 জন পাইছে, আজকে আমি 2 জনকে দিব। মোটামুটি প্রায় 11 পেজের একটা লেকচার শিট, মোটামুটি প্রায় 11 পেজের। মানে এটা আসলে কি আছে, মানে তোমার কোনো অ্যাডমিশনের কোশ্চেন কিছুই নাই, কিন্তু এখানে হচ্ছে তোমার একটা টপিক তুমি কিভাবে বুঝবা, এই যে আমি এইভাবে গল্প আকারে বুঝাচ্ছি, এখানে হচ্ছে সেটাই আমি অ্যাড করছি। তো আজকের ক্লাসে 2 জনকে দিব, তো সেটা হচ্ছে আমি আজকে রাতেই বলে দিব অথবা কালকে সকালে, কোনো টেনশন নাই। ওকে, তো ইনশাআল্লাহ যারা পাবা অবশ্যই মানে ভালো কিছু পাবা। তো দেখো তাহলে আশা করি এতটুকু পর্যন্ত কোনো প্রবলেম নাই। আচ্ছা, ম্যাথের নাম্বারগুলো আসলে বলার কিছু নাই, ম্যাথ হচ্ছে তোমার আমির হোসেন স্যার থেকেই করাচ্ছি। তাহলে দেখো তুমি একটু বইতে খুঁজলেই পাবা, হুবহু এই ম্যাথই করাচ্ছি আমি। আচ্ছা, আমরা এখন সমষ্ণ পরিবর্তন বা সমষ্ণ প্রক্রিয়া সেটা নিয়ে একটু কথা বলবো। সমষ্ণ প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া নিয়ে একটু কথা বলবো। সমষ্ণ প্রক্রিয়া নিয়ে অনেক পড়াশোনা আছে। ওকে, সমষ্ণ প্রক্রিয়া নিয়ে একটু কথা বলবো। দেখো সমষ্ণ প্রক্রিয়া, দেখো আমি আমি জানি না এই এই টপিকটা স্টুডেন্টদের কেন জানি অনেক পড়তে হয়, অনেক মনে রাখতে হয়, কিন্তু মজার ব্যাপার হচ্ছে কি তুমি জানো, এই নামটার মধ্যে আনসার আছে, নামটার মধ্যেই আনসার বলা আছে, সব বলা আছে, তুমি সেটা মানে বুঝতেছো না। দেখো সমষ্ণ, সম মানে হচ্ছে সমান, উষ্ণ মানে হচ্ছে উষ্ণতা, উষ্ণতা হচ্ছে তাপমাত্রা, মানে তাপমাত্রা, উষ্ণতাই আসলে তাপমাত্রা। তার মানে সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা সমান। তাহলে যে প্রক্রিয়ায় তোমার তাপমাত্রা সমান থাকে, মানে টি সমান, তাপমাত্রা তো হচ্ছে টি, তার মানে যে প্রক্রিয়ায় টি সমান থাকে তাকে বলা হচ্ছে কি, তাকে বলা হচ্ছে ভাইয়া সমষ্ণ প্রক্রিয়া। তাহলে দেখো একটা আনসার পেয়ে গেলাম। তার মানে এমন একটা সিস্টেম তৈরি করতে হবে, এমন একটা সিস্টেম তৈরি করতে হবে যেখানে তুমি তাপমাত্রা চেঞ্জ করতে পারবা না, তাপমাত্রা স্থির থাকবে, বাকি সব যে তাপগতীয় স্থানাঙ্ক, আয়তন, প্রেসার সব তুমি চেঞ্জ করতে পারবা। তাহলে ধরো আমি এরকম একটা সিস্টেম দিলাম, এটাতে আমাদের টিটা ফিক্সড, টি ফিক্সড, চেঞ্জ হবে কারা কারা, চেঞ্জ হবে ভাইয়া বি চেঞ্জ হবে, পি চেঞ্জ হবে, এই দুটো কি হবে, চেঞ্জ হবে। তাহলে দেখো এখন একটু চিন্তা করতে হবে যে আসলে আমি কিভাবে কি করব। তাহলে দেখো তার মানে তুমি টিটা চেঞ্জ করতে পারবে, কিন্তু টিটা যদি ফিক্স থাকে, তাপ তো ফিক্স না, তার মানে তুমি তাপও চেঞ্জ করতে পারবা, তুমি তাপও কি করতে পারবা, চেঞ্জ করতে পারবা। এখন ঝামেলা হয়ে গেল না,
তাপ চেঞ্জ করতে পারবো কিন্তু তাপমাত্রা চেঞ্জ করতে পারবো না, ভাই একটু প্রবলেম হয়ে গেল। আমি মিলিয়ে দিচ্ছি, খেয়াল করো। তুমি তাপের পরিবর্তন করতে পারবা কিন্তু তাপমাত্রা পরিবর্তন করতে পারবা না। একটু নর্মালি চিন্তা করো, নর্মালি চিন্তা করো। ধরো তোমার বাসার যে রুমটা আছে এটাতে এখন তুমি একজন থাকো, কোনো কারণে এখানে মেহমান আসলো, তোমরা 5 জন থাকতেছো, তার মানে কি কথাবার্তা বেশি হবে, বেশি বেশি মানে তাপমাত্রা উৎপন্ন হবে, একটু বেশি বেশি গরম লাগবে স্বাভাবিকভাবে, কারণ তোমার মানে হিবিজিবি অবস্থা হলে একটু বেশি গরম লাগবে। এখন দেখো, কিন্তু যদি কোনো কারণে এমন হয় তোমার বাসায় এসি আছে, তুমি এসিটা দিয়ে দিলা, তাহলে কি আর ওরকম গরম ফিল হবে? হবে না। তার মানে দেখো, এই যে বড় বড় শপিং মল গুলাতে সেখানে কি করা হয়, এসি দিয়ে দেওয়া হয়। যদি এসি না থাকতো, এই যে এত মানুষ একসাথে শপিং করে, সেটা কিন্তু কখনোই পসিবল হইতো না। কেন করে? কারণ এই ব্যালেন্স করার জন্য। দেখো, তুমি কিন্তু প্রতিনিয়ত এই সমষ্ণ প্রক্রিয়ার মানে এটা অ্যাপ্লাই করতেছো জীবনে, বাট তুমি বুঝতেছো না। এই তুমি ঈদে শপিং মলে যাও নাই, ব্র্যান্ডের দোকানে গেছো, যেখানে ইচ্ছা গেছো, নর্মালি ব্র্যান্ড গুলোতেই হচ্ছে এসি থাকে। তাহলে দেখো, এই এসি কিন্তু সমষ্ণ প্রক্রিয়ার আসলে ব্যালেন্সটা করতেছে। এখন খেয়াল করো, তার মানে টিটা ফিক্স থাকবে, তাপমাত্রা ফিক্স, তাপ কিন্তু ফিক্স না, তাপে চেঞ্জ হবে। তাহলে একটা সিস্টেমে তুমি যখন তাপ বাড়াবা, তো আমাদের সিস্টেমের চারপাশে কি থাকে, পরিপার্শ্ব থাকে। আমি বলছি এটা হচ্ছে পরিপার্শ্ব, এই আমি দাগ দিয়ে দেখালাম, এটা হচ্ছে পরিপার্শ্ব। ওকে, দেখো এখন আমি সিস্টেমে ধরো তাপ দিলাম, ডি কিউ পরিমাণ তাপ দিলাম, এবং কাজ হবে হচ্ছে ডি ডব্লিউ পরিমাণ। আর অভ্যন্তরীণ শক্তি তো ডি ইউ, অভ্যন্তরীণ শক্তি ডি ইউ, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এখন দেখো, তুমি যখন সিস্টেমটাকে তাপ দিচ্ছ, সিস্টেমটা তাপ বাড়াচ্ছ অনবরত, কিন্তু তাপ বাড়ালে তাপমাত্রা বাড়বে না? তাপমাত্রাও বাড়বে, কিন্তু তাপমাত্রা কিন্তু চেঞ্জ করা যাবে না। তাপমাত্রা চেঞ্জ করা যাবে না, তাহলে ভাইয়া কি করতে হবে? যদি কোনো কারণে এই সিস্টেমে অনেক বেশি তাপ উৎপন্ন হয়, অনেক বেশি তাপ উৎপন্ন হয়, সেই বাড়তি তাপটাকে বের করে নিতে হবে। কি করতে হবে? বের করে নিতে হবে। কিভাবে বের করব? এটা একটা কথা। তার মানে সেই বের করে নেওয়ার প্রসেস হচ্ছে এই পরিপার্শ্ব। বের করতে পারবে কে? এই পরিপার্শ্ব বের করতে পারবে। তুমি আমি তো আসলে পারবো না। এই পরিপার্শ্ব বের করতে পারবে। কিভাবে? তাহলে এই পরিপার্শ্বটাকে হইতে হবে সুপরিবাহী। কি হইতে হবে? সুপরিবাহী। মানে দেখো, তোমাদের বইয়ে একটা কথা লেখা আছে যে পাত্রের চতুর্পার্শ্বস্থ মাধ্যমে তাপগ্রাহিতা উচ্চ হইতে হবে। কেমন হইতে হবে? উচ্চ। এবং এই যে যেই সিস্টেমে তুমি রাখতেছো, এটা হইতে হবে সুপরিবাহী। কেন সুপরিবাহী? ধরো কোনো কারণে সিস্টেমে তাপ বেশি উৎপন্ন হইলো, তখন সেটা কি করবে? সিস্টেম হচ্ছে তাপটাকে ছেড়ে দিবে। এখন ছাড়লে যদি যে পরিপার্শ্ব যে থাকবে ও যদি রিসিভ না করে, তাহলে একটা প্রবলেম না? তার মানে ওরও রিসিভ করতে হবে। তার মানে এটাকে, এই পরিপার্শ্বকে হইতে হবে যে, মানে এর তাপ ধারণ ক্ষমতা হবে উচ্চ। তাপ ধারণ ক্ষমতা কি হবে? উচ্চ হইতে হবে। যদি কোনো কারণে তোমার সিস্টেমের তাপ, যদি তাপ বেড়ে যায় বা তাপমাত্রা বেড়ে যায়, তাতে সাথে সাথে এটা কমায় ফেলতে পারে, তাহলে তাপ ধারণ ক্ষমতা কি? উচ্চ হইতে হবে। আর এই যে সিস্টেমের কি হইতে হবে? সিস্টেমকে হইতে হবে সুপরিবাহী। দেখো, তোমাদের বইতে এই লাইনগুলো লেখা আছে, তোমরা আগে কিভাবে বুঝতো আমি জানি না, কিন্তু ব্যাপারটা আসলে এমন। এখন কোনো কারণে ধরো, কোনো কারণে তোমার এই সিস্টেমের তাপটা কমে গেছে, তার মানে কি তাপমাত্রা কমে যাবে, তখন তাপ কিন্তু বাইরে থেকে সাপ্লাই দিতে হবে। এই সাপ্লাই দেওয়ার জন্য তার মানে এই পরিপার্শ্ব থেকে দিবে। যেহেতু পরিপার্শ্ব তাপ ধারণ ক্ষমতা উচ্চ, ও আগেই কিছু তাপ ধারণ করে আছে, তখন কি করবে? সাপ্লাই দিবে, নেন ভাই আপনার দরকার, আপনি এই জিনিসটা নেন। মানে এরকম আর কি, ওই যে আমরা পড়তাম না স্পাইডারম্যানের মাকড়সার মতো, এরকম। তার মানে কি পরিপার্শ্ব হচ্ছে তখন সাপ্লাই দিবে। ওকে, এই জিনিসটা হচ্ছে একটু কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। দেখো তোমাদের কারো কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা, কারো কোনো প্রবলেম থাকলে আমাকে একটু জানাও, কারো প্রবলেম আছে কিনা আমাকে একটু জানাও। আচ্ছা, যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে একটু জানাও, দ্রুত দ্রুত একটু জানাও যে কারো কোনো প্রবলেম আছে কিনা। আমি এতটুকু পর্যন্ত প্রবলেম আছে কিনা সেটা একটু বুঝতে হবে। এবং তোমাদের বই এই কথাগুলা খুব সুন্দর করে লেখা আছে, বইটা দেখে নিবা, কারণ আমি পড়াইছি সেটা হচ্ছে, বইটা একটু দেখে নিবা। ওকে, আশা করি ক্লিয়ার। আমি যা যা বলছি বইতে এগুলাই লেখা আছে, এই জিনিসগুলাই আসলে লেখা আছে। হ্যাঁ, সুপরিবাহী হইতে হবে, চতুর্পার্শ্বস্থ মাধ্যমে তাপগ্রহণ ক্ষমতা উচ্চ হইতে হবে। আমি এখন বই দেখে দেখে পড়তেছি, মানে এই জিনিসগুলা এগুলাই আসলে লেখা আছে। তাপমাত্রা স্থির থাকবে, নতুন কিছু না। ওকে, এখন দেখো, এখন এই প্রক্রিয়ায় চাপের পরিবর্তনটা কেমন হবে? ধীরে ধীরে হবে না খুব দ্রুত হবে? এটা একটু বুঝতে হবে। দেখো, সমষ্ণ প্রক্রিয়ায় তোমাকে বলছে যে তাপমাত্রা চেঞ্জ করতে পারবা না। এখন তুমি নর্মালি চিন্তা করো, তুমি নর্মালি একটা বেলুনের কথা চিন্তা করো। একটা বেলুনকে তুমি প্রথমে হালকা চাপ দিলা, এটা কিন্তু ফাটবে না। কিন্তু তুমি দুম করে চাপ মারলা, তাহলে কি হবে? এটা কিন্তু ফেটে যাবে। কেন ফাটছে? কারণ এই তুমি সমষ্ণ প্রক্রিয়া লটাকে লঙ্ঘন করছো, এটাকে মানো নাই। কিভাবে? দেখো, তার মানে চাপটা আস্তে 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 দিতে হবে, যাতে ভিতরে তাপমাত্রা না বাড়ে।
মানে তোমার প্রেসার না বাড়ে, এগুলো কিন্তু ব্যালেন্স করতে হবে। তাহলে দেখো, তার মানে সমষ্টি প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা এই চাপের পরিবর্তনটা করব ধীরে ধীরে। কেন? যদি তুমি দ্রুত চাপের পরিবর্তন করো তাহলে কি হবে, সিস্টেমে অনেক বেশি তাপ উৎপন্ন হবে, তুমি সেটা বের করতে পারবা না, কারণ এই পরিবেশ খুব দ্রুত বের করে নিতে পারবে না। তার মানে কি, ধরো একটু আস্তে প্রেসার দিলা, হালকা তাপ বাড়লো, পরিবেশ বের করে নিল, আবার চাপ দিলা, হালকা তাপ বাড়লো, আবার বের করে নিল, আলটিমেটলি তাপমাত্রা ঠিক থাকবে। তো এটাই হচ্ছে আসলে এই প্রক্রিয়ায় এই জিনিসটা মেনটেন করা হয়। তাহলে চাপের পরিবর্তন হবে কেমন? চাপের পরিবর্তন হবে স্লোলি। তোমাদেরকে যখন ম্যাথের মধ্যে বলা হবে চাপের পরিবর্তন স্লোলি, তোমরা তখন বলতে পারো না এটা কি সমষ্ণ না রুদ্ধতাপীয়, এটা একটা কিন্তু ম্যাথ থাকে। তার মানে দেখো, যখন স্লোলি বলা হবে, যখন স্লোলি বলা হবে তখন কি হবে, তখন আসলে চাপের পরিবর্তনটা স্লোলি মানে সমষ্ণ প্রক্রিয়া। আশা করি বুঝতে পারছো। কারো প্রবলেম থাকলে আমি একটু দ্রুত জানাও, একটু দ্রুত দ্রুত জানাও, কমেন্ট করে জানাও যে কারো কোনো প্রবলেম আছে কিনা। ওকে, আমি তাহলে মুছে ফেলবো, একটু একটু দ্রুত জানাও। আচ্ছা, আশা করি কারো কোনো প্রবলেম নাই, আমি মুছে ফেলি। নো প্রবলেম, অল ক্লিয়ার। তাহলে আমি এখন মুছে ফেলবো এটা। আচ্ছা, এখন দেখো, তোমরা একটা লাইন পড়ছিলা যে সমস্ত প্রক্রিয়া হচ্ছে বয়েলের সূত্র মেনে চলে। এটা কি কখনো বুঝা পড়ছো নাকি না বুঝা পড়ছো আমি জানি না। দেখো, এটা জানো না যে আদর্শ গ্যাস সমীকরণটা পি ইকুয়াল টু এনআরটি। এখানে খেয়াল করো, এখানে এন হচ্ছে ফিক্সড, এন ফিক্সড, আরও ফিক্সড, এগুলোর মান তো মানে কখনো চেঞ্জ হবে না। ধরো একটা গ্যাসের এন এর মান কিন্তু ফিক্সড, এন এর মান মানে যেটা থাকবে সেটাই থাকবে, সেটা কখনো চেঞ্জ হবে না। তার মানে এগুলো ফিক্সড। দেখো সমস্ত প্রক্রিয়া টিটাও কিন্তু ফিক্সড, টিও ফিক্সড। কেন? কারণ এই যে তাপমাত্রা সমান, তার মানে এই সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা লিখতে পারি না পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, লিখতে পারি। তার মানে আমরা লিখতে পারি পিভি ইকুয়াল টু কে, কনস্ট্যান্টের জায়গায় কে লিখতে পারি। তাহলে দেখো এই পিভি ইকুয়াল টু কে, এটা সমান আমরা লিখতে পারি যে পি সমানুপাতিক 1/b। এই পি সমানুপাতিক 1/b এটা কিন্তু আমাদের বয়েলের সূত্র। তাহলে দেখো, আমরা সমষ্ণ প্রক্রিয়ার যে টি, সেই টিটাকে ব্যবহার করে বয়েলের সূত্রটা প্রমাণ করলাম। তার মানে কি, সমষ্ণ প্রক্রিয়া বয়েলের সূত্র মেনে চলে। আমি জানি না কজন হচ্ছে বুঝে বুঝে পড়ছিলা। ওকে, বাট আজকের পর থেকে মাথায় রাখবে, আশা করি কোনো প্রবলেম নাই। তাহলে দেখো, তার মানে কি সমষ্ণ প্রক্রিয়াটা কি করে, বয়েলের সূত্র মেনে চলে। এখন আমরা মজার জিনিস দেখবো, সেটা হচ্ছে আজকের ক্লাসটা দেখো, যারা হচ্ছে মানে এখন মিস দিছে তারা, তাদের একটা লস হয়েছে। কিরকম লস? তোমার এখন আমি এই ক্লাসের লাস্টের দিকে তোমার কিছু গ্রাফ দেখাবো। এই গ্রাফগুলা তুমি 3 চ্যাপ্টারে পাবা। ফিজিক্স ফার্স্ট পার্টের চ্যাপ্টার 10-এ পাবা, ফিজিক্স তারপর কেমিস্ট্রি সেকেন্ড পার্টের চ্যাপ্টার 1-এ পাবা, এবং এই ফিজিক্স সেকেন্ড পার্টের চ্যাপ্টার 1-এ পাবা। এই 3 জায়গায় হচ্ছে গ্রাফগুলা পাবা। আমি সবগুলা গ্রাফ তোমাকে একসাথে দেখাই দিব। ওকে, আশা করি কারো কোনো প্রবলেম নাই। দেখো, আমি হচ্ছে একটু গ্রাফগুলা দেখাই যে সমষ্ণ প্রক্রিয়ার সাথে সম্পর্কিত গ্রাফগুলা, সমষ্ণ প্রক্রিয়ার সাথে রিলেটেড গ্রাফগুলা দেখাবো, সমষ্ণ প্রক্রিয়ার সাথে রিলেটেড গ্রাফগুলা। খুবই খুবই ইম্পর্টেন্ট এই গ্রাফগুলা। দেখো, আমি হচ্ছে সরাসরি কিছু অ্যাডমিশন টাইপ কোশ্চেন নিব, সেই কোশ্চেনগুলো নিয়ে তোমাদেরকে দেখাবো। ওকে, দেখো, প্রথমে আমরা আমরা অনেকগুলো গ্রাফ দেখবো। তো ধরো প্রথমে পি বনাম বি গ্রাফটা দেখলাম, তারপরে ধরো বি বনাম পি গ্রাফটা দেখলাম। কেমন হবে এগুলা? প্রথম অনেকগুলো গ্রাফ নেই, তারপরে ধরো টি বনাম বি, পি বনাম টি। ধরো এরকম টি বনাম বি গ্রাফ নিলাম, তারপরে ধরো এখানে পি বনাম টি গ্রাফ নিলাম, 4টা গ্রাফ নিলাম। একটু ব্যাখ্যা করি, পি বনাম বি গ্রাফটা কেমন হবে। আমরা দেখো সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি পি বি ইকুয়াল টু কি, কনস্ট্যান্ট। তো দেখো, আমরা এক্স অক্ষ বরাবর নিচে হচ্ছে কি বিটাকে, তার মানে এখানে লেখো এক্স, ওয়াই অক্ষ বরাবর নিচে ফি। তাহলে কে এর জায়গায় আমরা ধরো কনস্ট্যান্ট কিছু একটা লিখি, সি লিখি, এটাও কনস্ট্যান্ট। তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু সি, এই সমীকরণটা আর এই যে পি বি ইকুয়াল টু কে, দুইটা সমীকরণ একই রকম, ঠিক না? একই রকম মিলতেছে। এই এক্স ওয়াই সমান সি, এটা হচ্ছে অধিবৃত্তের সমীকরণ। কিসের সমীকরণ? অধিবৃত্তের সমীকরণ। তার মানে এই গ্রাফটা হবে অধিবৃত্তের মতো। কার মতো হবে? অধিবৃত্তের মতো। এখন তোমরা হয়তো অনেকেই আগে বোঝো নাই কেন আসলে এই পি বনাম বি গ্রাফটা অধিবৃত্তের মতো হয়েছে সমষ্টি প্রক্রিয়ায়। আশা করি এখন এর পর আর প্রবলেম হবে না। তারপরে বি বনাম পি গ্রাফটাও কি সেম,
অধিবৃত্তের মতো হবে। কেমন হবে? অধিবৃত্তের মতো হবে। ওকে, দেখো তারপরে কারণ কি পি বনাম বি আর বি বনাম পি তো একই কথা, মানে এক্স গুণ ওয়াই আর ওয়াই গুণ এক্স একই কথা। তারপর টি বনাম ডি গ্রাফ কেমন হবে? আমরা জানি টিটা হচ্ছে কনস্ট্যান্ট, টি হচ্ছে কনস্ট্যান্ট, কোনো চেঞ্জ হবে না। তার মানে এটা হবে তোমার এক্স অক্ষের সমান্তরাল, মানে কোনো চেঞ্জ হবে না। তোমরা সমবেগের গ্রাফ যেমন পড়তা, পি বনাম টি গ্রাফ, টি কোনো চেঞ্জ হবে না, তার মানে ওয়াই অক্ষের সমান্তরাল হবে। আশা করি বুঝতে পারছো। কারো প্রবলেম থাকলে আমি একটু দ্রুত জানাও, কারো প্রবলেম থাকলে আমাকে একটু দ্রুত জানাও, আমি দেখি কারো কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা, আশা করি কারো কোনো প্রবলেম নাই, আমাকে একটু দ্রুত জানাও যে কারো কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা, আশা করি তোমাদের কারো কোনো প্রবলেম নাই। ওকে, কারো কোনো প্রবলেম নাই। আমরা আরো কিছু গ্রাফ দেখবো, আরো কিছু গ্রাফ দেখবো। দেখো তাহলে এইটুকু পর্যন্ত গেল, আমি এগুলো মুছে ফেললাম। কারো প্রবলেম থাকলে একটু দ্রুত জানাইতে হবে, নাহলে আমি বুঝতে পারবো না। আচ্ছা, এগুলো আমি মুছে ফেললাম, এগুলাতে আসলে কারো প্রবলেম হয় না। দেখো আরো দুই একটা গ্রাফ দেখাবো, দেখাই হচ্ছে ক্লাসটা শেষ করে দিব। তাহলে আমরা আরেকটা গ্রাফ দেখাই, সেটা হচ্ছে পিবি বনাম বি গ্রাফ, পিবি বনাম বি। আমরা পড়ছিলাম যে সমষ্টি ভেক্টরের ক্ষেত্রে পিবি সমান কি? কনস্ট্যান্ট। তার মানে এই ফিবিটা কখনোই কি হবে না? চেঞ্জ হবে না। তাহলে গ্রাফটা কেমন হবে? এরকম হবে, মানে ফিবিটা কখনোই চেঞ্জ হচ্ছে না। এখন একটা ইন্টারেস্টিং গ্রাফ দেখাবো, দেখি তোমরা সেটা পারো কিনা। ফিবি বনাম টি গ্রাফ, ফিবি বনাম টি গ্রাফটা আমাকে বলো তো, ফিবি বনাম টি গ্রাফটা কেমন হবে? কেউ কি বলতে পারবা যে ফিবি বনাম টি গ্রাফটা আসলে কেমন হবে? কমেন্ট সেকশনে আচ্ছা, তাহলে ফিবি বনাম টি গ্রাফটা কেমন হবে সেটা একটু আমাকে বলো। আচ্ছা, আমি তোমাকে দেখাই যে দেখো ফিবি, এই ফিবিটা কখনো চেঞ্জ হবে না। ফিবিটা চেঞ্জ হচ্ছে না, কারণ কি আমরা জানি যে ফিবি ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা তো আমরা পড়ছিলাম। আবার টিটাও কিন্তু চেঞ্জ হবে না, টিও কনস্ট্যান্ট। তাহলে দেখো, তার মানে এই গ্রাফটার একটা মিটিং পয়েন্ট থাকবে। কি থাকবে? একটা মিটিং পয়েন্ট থাকবে। এই ফিবি বনাম টি গ্রাফটার কি থাকবে? একটা মিটিং পয়েন্ট থাকবে। তোমরা এরকম গ্রাফ আগে পড়ছো কিনা আমি জানি না। এবং এই মিটিং পয়েন্টে কি হবে? এদের দুইটার মান সমান হবে। তার মানে এই ফিবি বনাম ডি গ্রাফে এদের একটা কিন্তু এমন মান থাকবে যেই মানটাতে এরা সমান। এটা কিন্তু মজার একটা ইনফরমেশন, যে যেখানে কি হবে এদের মানটা সমান থাকবে। এই জিনিসগুলো আমি লেকচার শিটে একদম ক্লিয়ার করে দিয়েছি, ব্যাখ্যা করে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো তুমি সেখানেও বুঝতে পারবা। তাহলে দেখো, তার মানে কি ফিবি বনাম টি গ্রাফটা কি? এটার একটা মিটিং পয়েন্ট আছে। তাহলে এই হচ্ছে আমরা বুঝলাম যে আমরা মানে গ্রাফ সম্পর্কিত যে কোশ্চেন গুলা সেটা হচ্ছে দেখলাম। কারো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, এখানে একটু প্রবলেম করতেছে, মানে কমেন্ট গুলা তোমার প্রবলেম করতেছে দেখাইতে। ওকে, একটু প্রবলেম করতেছে কমেন্ট গুলা। আচ্ছা, ঠিক আছে। কারো যদি কোশ্চেন থাকে সেটা হচ্ছে তুমি ইয়ে করতে পারো, গ্রুপে পোস্ট করতে পারো, গ্রুপে পোস্ট করতে পারবা। আর হচ্ছে ক্লাস শেষে হচ্ছে তোমার যে ক্লাস সম্পর্কে মতামতটা সেটা হচ্ছে গ্রুপে পোস্ট করবা। ওকে, এবং সেই পোস্টে তোমার ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দিবা। তাহলে দেখো, আমাদের আজকের ক্লাসটা হচ্ছে এতটুকুই। আমরা আজকের ক্লাসে তোমার বেশ কিছু জিনিস শিখলাম, এবং আগামী ক্লাস হচ্ছে সেম টাইম, অর্থাৎ রাত 8:30টায়। এবং আমরা যে তাপগতিবিদ্যার হচ্ছে লেকচার 3, মানে 3 নম্বর লেকচারে আমাদের তোমাদের সাথে দেখা হবে। ওকে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবা।